তোমরা অনুমতি দিলে আজকের ক্লাসটি পেজে লাইভ নিব, এরকম একটি পোস্ট করেছিলাম হচ্ছে আমার প্রাইভেট গ্রুপে। আলহামদুলিল্লাহ সবাইকে সবার আগে একটা সুখবর দিতে চাই যে এখনও এইচএসসির পরীক্ষার 1 মাসের উপরে সময় আছে। আর এইচএসসি 24-25-এর আমার যে অ্যাডভান্স প্রি অ্যাডমিশন সাধারণ জ্ঞান ব্যাচে 520 জনের মতো অ্যাড হয়ে গিয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ক্লাসের পর আর কয়েকজনকে অ্যাড করবো, যেহেতু অফারটা আজকে শেষ 50% ডিসকাউন্টের। সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। সবাইকে ধন্যবাদ যারা যারা পেইড ব্যাচের আসো, তোমাদের বিশেষ করে। তো ওদের পেইড ব্যাচের ক্লাস আমি একটা আজকে ডেমো নিব কিনা, এবং সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সমুদ্রসীমা এবং বিভিন্ন খুঁটিনাটি বিভিন্ন বিষয় যেখান থেকে চাকরি পরীক্ষায় অ্যাডমিশনে বিভিন্ন প্রশ্ন আসে। তো এই ক্লাসটা ওরা বললে, ওরা এক কথায় সবাই বলে জি ভাইয়া ক্লাসটা নিতে পারেন, সমস্যা নাই, গ্রুপে শেয়ার করে দিয়েন, ব্যাস। সো যথারীতি তোমরা যারা ফ্রি ক্লাস দেখবা, এটা একটা পেইড ব্যাচের ডেমো ক্লাস। এটা দেখার পর তুমি দেখো যে পেইড ব্যাচে কেমন ক্লাস হচ্ছে, তারপর তুমি ডিসিশন নিও যে পেইড ব্যাচে ভর্তি হলে কি লাভ আর কি লস। সো আমি একটু সবাইকে একটা কথাই বলবো, যারা যখনই এই ক্লাসটা দেখবা, তোমার চোখে যখনই পড়বে, তুমি এই পোস্ট একটা রিয়েক্ট করে দিবা এবং এই ক্লাসটা নিজের আইডিতে একটা শেয়ার করে ডান লিখে জানাও কমেন্টে, পোস্টটাকে রিয়েক্ট করে দাও আর কমেন্টে @হাইলাইট লিখে দাও। এখনই আমি বেশি সময় নেবো না, ক্লাস শুরু করে দিব। আমি একটু শেয়ার করে দিই পেইড ব্যাচে যথারীতি কারা কারা যুক্ত হয়েছে আমি পড়তে চাই। কে কোন জেলা থেকে দেখছো একটু জানিয়ে দিও, অনেকদিন পর লাইভ, রাইট? তো সবাই একটু শেয়ার করে দেই, আমিও একটু শেয়ার করে দিচ্ছি। আমি ঘেমে গিয়েছি অনেক, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রচণ্ড গরম, তো তোমরা একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, ঠিক আছে সবাই, আমি ঠিকঠাক আছি। কার কি অবস্থা? আজকে যে বিষয়গুলি আমরা জানবো খুবই চমৎকার। সাধারণ জ্ঞানের এমন বেসিক বিষয় থেকে তোমার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। সো এই ক্লাসটা যারা করবা, একটু ধৈর্য নিয়ে করবা, ডেফিনেটলি অনেক ভালো কিছু শিখতে পারবা। ওকে, আচ্ছা, আর 1 মিনিট সময় দিও, তারপর ইনশাল্লাহ আমরা এটা শুরু করছি। আজকে কিছু জটিল বিষয় আমরা শেষ করব। তোমরা জানো আমার পেজে আমি কিন্তু চেষ্টা করি যে কনফিউজিং ব্যাপারগুলো, যে ব্যাপারগুলোতে সবাই ঝামেলা লাগে, বা তোমরা যখন সামনে পড়তে যাবে অ্যাডমিশন সময়ে, যেই ব্যাপারগুলো শিখতে গিয়ে জানতে গিয়ে হয়তো তোমার মনে অনেক প্রশ্ন আসবে, ভুল শিখে হয়তো পরীক্ষায় ভুল উত্তর করে দিয়ে মাইনাস মার্ক খাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোই নিয়ে কিন্তু আমি ভিডিও দেই, তোমরা দেখবো আমার পেজে। সো সবাই পেজে একটু যুক্ত থাকো, যাতে করে তোমরা এই ক্লাসগুলো এনজয় করতে পারো। ওকে, আমি আমার পেইড ব্যাচের শেয়ার করে দিলাম, বাট আমার পেজে এসে কারা কারা পেইড ব্যাচের ক্লাস দেখছো একটু জানিয়ে দিও। যারা পেইড ব্যাচে দেখছো তোমরা একটু আমার পেজে চলে যাও, জিকে ইউটিউব পেজে গিয়ে দেখো, তোমাদের কমেন্টগুলো একটু আমি দেখতে চাই, কারা কারা পেইড ব্যাচের আসো। তোমরা অনুমতি দিয়েছো বলেই কিন্তু আজকে আমি ক্লাসটা ফ্রি নিতে পারছি, নাহলে কিন্তু পেইড ব্যাচের ক্লাস আমি ফ্রি নিতে পারতাম না, তোমরা অনুমতি দিয়েছো বলে। সো একটু আমি শেয়ার করে দিলাম পেইড ব্যাচেও। যথারীতি আমার কাজ শেষ, এবার আমি ক্লাসটা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো যারা দেখছো, যেখান থেকে দেখছো, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই খাতা কলম নিয়ে বসবা, ক্লাসের একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যাতে করে আমি যাই পড়াই তোমরা ওইটাকে খাতায় লিখবা, খুবই ইম্পর্টেন্টগুলো। তুমি দেখো আজকে এইগুলা কত সহজে আমরা মুখস্থ রাখবো, এটার একটা কনফিউশন ভার্সন আছে, সেটাও সহজে মুখস্থ রাখবো। এইটাকে একদম শর্ট করে দুইটা পাশাপাশি এনে দিছি, এইটাও আমাদের খুব সুন্দর করে আমরা আজকে বুঝবো পুরো এই ক্লাসটাতে। তো সো যারাই দেখছো, পোস্টে একটা রিয়েক্ট করে দাও সবার আগে, আর আইডিতে একটা শেয়ার দাও, শেয়ার দিলে কি আছে জানাই দিব, আর কমেন্টে সবাই এটা লিখে দাও, HIGHLIGHT। আমি আগামী 1 মিনিটের মধ্যে দেখতে চাই যে সবার এটা লেখা আছে, একটু কাইন্ডলি। ওকে, ঠিক আছে, অনেকে যুক্ত হয়েছে। আমি একটু লেট করি যাতে করে বাকিরা একটু যুক্ত হয়, কথা বলি লেট করি যাতে বাকিরা যুক্ত হয়। ওকে, আর যারা সেকেন্ড টাইমার রয়েছো, এইচএসসি 26 যারা রয়েছো, তোমরা তো সামনে কলেজে উঠলে, এখন কলেজে উঠবা, রেজাল্ট দিয়েছে, বা 24-25 যারাই আছো, সবার জন্যই কিন্তু এই ক্লাসগুলা, হ্যাঁ সবার জন্য এই ক্লাসগুলা। ওকে, শুরু করি। পেইড ব্যাচের অনেকে আছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের অনুমতি নিয়ে কিন্তু ক্লাসটা আজকে করাচ্ছি, তো তোমরা একটু থাইকো আর ভাইয়ের উপর বিরক্ত হও না, হ্যাঁ ঠিক আছে, চলো। ওকে, ঠিক আছে, ডান।
বিসমিল্লাহির রহমানির রহিম। খাতা কলম নিয়ে বসো, যথারীতি আমরা আলোচনা শুরু করে দেই। ওকে, সবাই একটু জিকে ইউটিউব পেজে এসে ক্লাসটা দেখো, ক্লাস ভালো লাগলে রিয়েক্ট করে দিও। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে যে ক্লাসটি এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি হচ্ছে আমাদের পেইড ব্যাচের 16তম ক্লাস। 16তম ক্লাসে আগে আমি 15তম ক্লাস নিয়ে কথা বলতে চাই, যেখানে আমরা বাংলাদেশ পরিচিতি নিয়ে প্রায় অনেক কিছু শিখছিলাম ম্যাপ দেখে। একটা ছোট্ট ক্লাসে আমাদের অনেক সময় নিয়েছি, কারণ আমরা আন্তর্জাতিক সময় কিভাবে বের করে ওইটা কিন্তু শেখাচ্ছিলাম। তো ওইটা করতে করতে আমাদের গত ক্লাসে ওরা অনেকেই বলছে ভাইয়া বুঝাই না, আবার বুঝাও। একদম বুঝাইতে আমরা কিন্তু আমাদের অনেক সময় নিয়ে নিয়েছিলাম। তো বাংলাদেশ পরিচিতি আজকে সেকেন্ড পার্ট ক্লাস, এইটা পেইড বেচে হওয়ার কথা ছিল, বাট এই ক্লাসটা একটা ডেমো ক্লাস হিসেবে আমি যারা ফ্রি ক্লাস করবা দেখে ভালো হলে পেইড বেচে যুক্ত হয়ে যেও, কি পাবা সামনে সব কিছু জেনে। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমাদের প্রথম টপিক হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আমরা যে আমাদের আজকে মানচিত্রটি দেখতে পাই, এটা আসলে বিভিন্ন সময়ের পরিবর্তনে এটার বিভিন্ন আকার ধারণ করেছে, সেটা ছিটমহলের ভিত্তিতে হোক, 47-এর দেশভাগ হোক, বিভিন্ন প্রেক্ষাপটে। তো এই যে মানচিত্রটি বাংলাদেশের তথা মূলত হয়েছে, এটা যে ব্রিটিশ পিরিয়ডে, সেই ব্রিটিশ পিরিয়ডে কিন্তু এই মানচিত্রটি রচিত হয়েছিল। তাহলে এখানে একটা ব্যক্তির নাম বারবার পরীক্ষা আসে, সেই ব্যক্তির নাম আর কিছুই না, এই জেমস রেনেল। এই জেমস রেনেল, ওনার থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে বাংলাদেশের মানচিত্র কে এঁকেছিলেন। আমি মনে যখন পিচ্চিকালে এই সাধারণ জ্ঞান পড়া শুরু করি, মাত্র সাধারণ জ্ঞান জগতের আমি যখন 2-4 বছর বাচ্চা, আমি ফিডার খাই, তখনই এই ব্যক্তির নাম আমি ছোট বইয়ে পেয়েছিলাম। ছোট্ট বই, বাংলাদেশের মানচিত্র কে আঁকেন, এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ, নামটা আমরা সবাই জানি, তিনি ব্রিটিশ ভারতের একজন গভর্নর জেনারেল ছিলেন, এরকম অনেকেই ছিলেন ওনার মতো। হ্যাঁ, সো এই রবার্ট ক্লাইভ যখন তিনি দেওয়ানি লাভ করেন, ঠিক আছে, তখন তিনি তার আন্ডারে একজন ব্রিটিশ ভূগোলবিদ, ব্রিটিশ মানে জানো ইংল্যান্ডের, লন্ডনের একজন ভূগোলবিদ বা ভূগোলবিদ জেমস রেনেল, নামটা মাথায় রেখে, এটা কমন, এটা আসতে পারে। এই জেমস রেনেলকে সমগ্র বাংলার ম্যাপ, এবং সমগ্র বাংলা মানে কি শুধু বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ মানে শুধু বাংলাদেশ না, এই আমাদের বাংলাটা, বাংলাদেশ, ভারত বা এই বাংলাটা, এই যে আশেপাশের যে ব্যাপারটা রয়েছে, বাংলাদেশের ম্যাপ আঁকতে যাওয়া মানে ভারতের সাথে বর্ডার আঁকতে যাওয়া মানে ভারতের কিছু এঁকে ফেলা, তাই না? কখনোই একটা দেশের ম্যাপ আঁকা যায় না, কেউ কখনো একটা দেশের ম্যাপ আঁকতে পারবে না। তুমি যে কোনো একটা দেশের ম্যাপ আঁকা মানে এর পার্শ্ববর্তী দেশের সাথে দেশের ম্যাপটাও তুমি আঁকা হয়ে যায়। সো এইটা একটু মাথায় রেখো। তো এই জেমস রেনেল কি করেন, ওনাকে নির্দেশ দেন, রেনেল বাংলার বিস্তৃত অঞ্চলের জরিপ করেন, এবং 1779 সালটা মাথায় রেখো, এই 1779 সালে তিনি বঙ্গদেশের মানচিত্র বা বেঙ্গল অ্যাটলাস, তিনি কি করেন, এটা প্রকাশ করেন। তো এটা ছিল বাংলাদেশের মানচিত্রের একটা টুকটাক ইতিহাস। এখান থেকে যেটা আসতে পারে আমি বলি যে এটাই প্রথমে আসলে এটাই আসবে, বাংলাদেশের মানচিত্র কে আঁকেন, বাংলাদেশের মানচিত্র কে অঙ্কন করেন, এটা আসতে পারে। তো জেমস রেনেল, এই নামটা কি কষ্ট করে একটু মুখস্থ করা যাবে? যদি যায় তাহলে তুমি 1 মার্ক কমন পাবা, না গেলে 1 মার্ক মাইনাস খাবা। সো জেমস রেনেলের নামটা আমরা মাথায় রাখবো। এই জেমস রেনেল কিন্তু বাংলা মানচিত্র আঁকেন, এবং তাকে কে নিয়োজিত করেন? রবার্ট ক্লাইভ। কত সালে আঁকেন? 1779 সালে কিন্তু তিনি এটা প্রকাশ করেন সবার সামনে। এই মানচিত্র যখন আসে তখন আমরা দেখতে পাই আমাদের মানচিত্র কেমন, এটা হচ্ছে ব্যাপার। মানচিত্র কথা চলে আসলে আরেকটা বিষয় আসে, বাংলাদেশের সীমানা। মানচিত্র কি করে? মানচিত্র একটা দেশের নিজস্ব সীমানা যেমন নির্ধারিত করে, তেমন ওই দেশের সাথে তার পার্শ্ববর্তী দেশের সীমানাটাও কিন্তু অঙ্কিত হয়ে যায়। ক্লিয়ার? তো এক্ষেত্রে বাংলাদেশের সীমানা রয়েছে, আমরা মোটা দাগে জানি 2টা দেশের সাথে সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে মায়ানমার, আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। এই 2টা দেশের সাথে কিন্তু বাংলাদেশের সীমানা রয়েছে। চীনের সাথে কি রয়েছে? বাংলাদেশের সীমানা কি চীনের সাথে রয়েছে? এইটা নিয়ে একটু কনফিউশন। কেন কনফিউশন? আমি তোমাদেরকে একটা ব্যাপার ধরাই দেই। তোমরা হয়তো অনেকেই জানো না যে বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশের সীমানা কি চীনের সাথে রয়েছে। যদি তোমাদের নাবিল ভাইয়া বলে হ্যাঁ বাংলাদেশের সীমানা চীনের সাথেও রয়েছে, তোমরা কি অবাক হবে? হতেও পারো, বাট তোমাদেরকে কনফিউশনটা দূর করে দেই। বাংলাদেশের সাথে বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের কিন্তু সীমানা রয়েছে, এবং বিশেষ করে মায়ানমারের যেই প্রদেশের সীমানাটা বিশেষ করে রয়েছে সেটা হচ্ছে চীন প্রদেশ। এটা আমরা অনেকেই জানি না। এই আমি একটু ম্যাপে যদি দেখাই, ম্যাপটা এখানে আছে কিনা আমি দেখাই তোমাদেরকে। এই যে এই রাজ্যটা হচ্ছে তোমার মায়ানমারের চীন রাজ্য, আর এটা হচ্ছে রাখাইন রাজ্য। রাখাইন রাজ্যের নাম শুনি না এরকম কেউই নাই। আর এই জায়গাটা, এই দেখতে পাচ্ছি এই জায়গাটা, প্রথম যে জায়গাটা, এটা কিন্তু মায়ানমারের চীন রাজ্য। তো এখানে চীন লেখা থাকে অনেক সময় ম্যাপ, যারা ম্যাপ পড়ো
বা ম্যাপ দেখে পড়ো, বাসায় অনেকের ম্যাপ আছে না, লেখা থাকে চীন। চীন রাজ্য, রাজ্য শব্দটা থাকে না। অনেকে ভাবো আরে বাংলাদেশের সাথে চীনের সীমানা, আরে ভাই চীন তো এইদিকে, চীন তো ওইদিকে। তো চীন রাজ্যের সাথে সীমানা আছে। আসতে পারে বাংলাদেশের সাথে মায়ানমারের কোন রাজ্যের সীমানা রয়েছে? চীন রাজ্যের। এবং এটা হচ্ছে রস্বইকার, চ রস্বইকার ন, চীন। এবং এদিকে হচ্ছে রাখাইন রাজ্য। এই দুইটা রাজ্যের সাথে কিন্তু সীমানা রয়েছে। বাংলাদেশের সাথে চীনের সীমানা রয়েছে না? তোমরা কি এটা শিখতে পারলে? ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, সীমানা নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা আছে, এক হচ্ছে ভারত আর এক হচ্ছে মিয়ানমার। এই দুইটা ব্যাপার মাথায় রাখো। এখন বাংলাদেশের যে দুটো দেশের সীমানা রয়েছে, প্রথম হচ্ছে বাংলাদেশটাকে যদি আমরা সীমানাকে দুইটা ভাগে ভাগ করি, সীমানার মধ্যে একটা পড়বে জলভাগ, আরেকটা হবে স্থলভাগ। আমাদের বর্ডারের আশেপাশে সব জায়গায় কি ভূমি দ্বারা বেষ্টিত? না। বা এই দক্ষিণ দিকে কি ভূমি আছে? না। আছে, সাগর আছে, নদী আছে, তারপর পুকুর আছে, জলাশয় আছে, আছে না? বিভিন্ন ধরনের লেক আছে। তাহলে একটা আমরা ধরতে পারি যে আমাদের বাংলাদেশের যে মানচিত্রটা, এই মানচিত্রের আশেপাশে একটা হচ্ছে জলসীমা, একটা হচ্ছে তোমার ধরতে পারি যে আমরা স্থলসীমা, আর একটা ধরতে পারি আমরা এই তোমার উপকূল, উপকূলের দৈর্ঘ্য। বাট এইখানে সব থেকে বেশি যেই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সবাই দেখতে পাচ্ছ এই যে চীন, চীন, চীন না, চীন, চীন না, ধন্যবাদ। হ্যাঁ, চীন মায়ানমারের একটি প্রদেশ, রস্বইকার হবে। মায়ানমার, মিয়ানমার, দেখো মায়ানমার বাংলায় বলতে গেলে আর মিয়ানমার যদি ইংলিশে বলতে যাই, এই আর কি। ওকে ওকে ওকে, আসলে তোমরা যারা দেখছো শেষ অবধি আমি বলি অনেক কিছু শিখতে পারবে। আমার ফ্রি লাইভ ক্লাসগুলোও যারা করো, অন্তত তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আর পেইড ব্যাচে তোমরা তো আসোই ডেফিনেটলি। বেশি কথা বলবো না, কারণ পেইড ব্যাচের ক্লাস বেশি কথা বললে ওরা অনুমতি দিছে মানে এই না আমি খালি বলবো শেয়ার করো শেয়ার করো। বাট তোমার যাদের ক্লাস ভালো লাগবে, যখনই দেখবা পোস্ট একটা রিয়েক্ট করে দিয়ে আইডি একটা শেয়ার করে দিও। দেখো তাহলে তোমরা একটু খেয়াল করো, বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা আছে, ভারত, মিয়ানমার। এখন এই যে সীমানা সংক্রান্ত একটা বিখ্যাত কনফিউশন আছে। কনফিউশনটা আমরা এই পেজটাতে দেখব। কনফিউশনটা হচ্ছে আমাদের দেশে যে সীমানা আছে, বাংলাদেশ সাথে ভারত আর মিয়ানমারের সীমানা, প্লাস হচ্ছে আমাদের যে উপকূল বঙ্গোপসাগর, এই সীমানাটাকে দুইটা সংগঠন দুই ধরনের তথ্য দিছে। একটা সংগঠন হচ্ছে মাধ্যমিক যে ভূগোল বই আছে, আমাদের ইন্টারনেট যে ভূগোল বই, সেটা তো একটা ভূগোল বই, দেশের একটা আকরিক গ্রন্থ, সেটা একটা স্ট্রং রেফারেন্স। তো এইটা বলতেছে একরকম তথ্য। আরেকটা আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, তারা বলতেছে না, এরকম না। যেমন বর্ডার গার্ড বাংলাদেশ বলতেছে বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার, মানে এই যে বর্ডারের আশেপাশে সবটা মিলাইয়া হচ্ছে বাংলাদেশের কত কিলোমিটার? 5138 কিলোমিটার। এইটাকে আবার মাধ্যমিক ভূগোল বই দেওয়া আছে 4712 কিলোমিটার। একইভাবে আমরা যদি দেখি যে বাংলাদেশের যে মোট সীমারেখা 5138 কিলোমিটার, এটা বর্ডার গার্ড বাংলাদেশ বলতেছে। অপরদিকে মাধ্যমিক ভূগোল বলতেছে 4712 কিলোমিটার। তো তাহলে পরীক্ষা আসলে আমরা দিব কোনটা? এটা আমি তোমাদের একটু পরে বলে দিব, কোনো প্রবলেম নাই। তারপর আবার এই মোট সীমারেখাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি না? একটা ভাগ হচ্ছে আমি কই ম্যাপটা পাশে নি, আচ্ছা, একটা ভাগ হচ্ছে এই যে যেগুলো স্থলসীমা, আর আরেকটা ভাগ হচ্ছে এই যেগুলো জলসীমা, যেটা কিনা আমাদের উপকূলের দৈর্ঘ্য বা বঙ্গোপসাগরে যে জায়গাটা আছে এতটুকু জায়গা, এটা একটা হচ্ছে জলসীমা, আর এই চারপাশের এগুলো কিন্তু স্থলসীমা। ঠিক আছে, স্থলসীমা এখানে তোমার ভূমি দ্বারা। তো এটা দুইটা ভাগে ভাগ করি। তো দুইটা ভাগে ভাগ করতে গিয়ে আমরা যেটা দেখলাম বাংলাদেশের সর্বমোট স্থলসীমা 4427 কিলোমিটার, আর উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। হ্যাঁ, তো এই দুইটাকে যোগ করে দিলে কিন্তু তুমি এইটা পেয়ে যাবা, এই মোট এটা পেয়ে যাবা। এরপর একটা হচ্ছে স্থল জলতে ভাগ করলাম একটা ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে ভারতের সাথে কতটুকু আছে আর মিয়ানমারের সাথে কতটুকু আছে। যেটা স্থলসীমা আছে এইটা আবার কিন্তু ভারতের সাথেও আছে আর মিয়ানমারের সাথে আছে, তবে আমাদের কমন সেন্সে বলে যে ভারতের সাথে বেশি আছে, যেটা আমরা সবাই জানি। ঠিক তেমনি বাংলাদেশ ভারত সীমারেখা হচ্ছে 4156 কিলোমিটার, আর বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা 271 কিলোমিটার। তবে ওরফে মতান্তরে এখানে কিন্তু 280 কিলোমিটারে আছে। বাট এখন বর্তমানে এই 271 কিলোমিটারটাই হচ্ছে সবচেয়ে সর্বজন বিদিত, বা এইটাকে সবচেয়ে বেশি গ্রান্টেড করা হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তোমাদের ফ্রি ক্লাস আজকে একটা হবে, এরপর ফ্রি ক্লাস হবে না, এরপর আমি শুধু ভিডিও দিয়ে যাব। তবে এই ক্লাসটা কেন নিচ্ছি একটা কমেন্ট করার কারণে, আমি এই কথা এই জন্য নিচ্ছি, এই একই কোর্স কেউ জানো কয় টাকাতে ভর্তি হয়েছে? আমার কোর্সটা 900 টাকা, 800 টাকা।
কেউ ভর্তি হয়েছে 1450 টাকা। কেন এটা, কেন একই প্রোডাক্ট এত দাম কমে কেন? এর কারণ হচ্ছে আমরা যারা ক্লাসগুলো করাই আমরা চেষ্টা করি তোমাদেরকে একটা অফার দিতে মাঝে মধ্যে, যাতে যারা মোটামুটি আগ্রহী তারা কিন্তু বসে থাকে যে অফারের জন্য, যে অফার আসলে ভাইয়ের ক্লাস আমি করব, কিন্তু অফার ছাড়া আমি নিতে পারবো না, আমার সামর্থ্য নাই। স্বাভাবিক না, সবার টাকা পয়সা আছে নাকি? তো যেটা হয়েছে, আজকে কিন্তু তোমাদের অফারের ফাইনালি লাস্ট ডেট। তোমরা এই একই কোর্স, তোমার যারা এসএসসি 24 ব্যাচ 25 ব্যাচ বা সেকেন্ড টাইম আর সবার জন্য একই কোর্স, এই একটাই কোর্স। এটাতে সকল বিষয়ে প্রিপারেশন, এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ, রিভিশন ক্লাস, 100টা এক্সাম সব পাবা, স্পেশাল স্লাইড পাবা। তো এটা ছিল। এখন এই আজকে 1350 টাকা লাস্ট ডেট হচ্ছে আজকে। এরপরে যদি কেউ অ্যাড হও তাহলে তোমাদের কিন্তু বেশি সময় লাগে। যারা 24 ব্যাচ তারা ভাববা এখন ভর্তি হয়ে তো কি দরকার, ভাইয়া তুমি এখন ভর্তি হয়ে থাকো, অ্যাডমিশনের সময় ক্লাস করো, কোনো প্রবলেম নাই। তুমি এখন ডিসকাউন্টে অ্যাড হয়ে থাকলা, অ্যাডমিশনের সময় শেষ অবধি আর কোনো জিকে কোর্স লাগবে না, কোনো ক্লাস লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, এক্সাম ব্যাচ লাগবে না, মডেল টেস্ট লাগবে না, শেষ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় প্রিপারেশন এই একটাই কোর্স। 25 ব্যাচের ক্ষেত্রেও তাই, তোমরা 24-এর সাথে পুরোটা একবার কমপ্লিট করে ফেলবা। তোমরা আমার আগের ব্যাচে ছিলে বলে তোমাদের সময় এসে নামের মাত্র মূল্যে অ্যাড হয়ে যেতে পারবা। সেকেন্ড টাইমারদের শেষ অবধি এই কোর্স থাকবে। তাহলে এখন অ্যাড হয়ে থাকো, ক্লাস না করো, তোমাদের একাডেমিক পরীক্ষা থাকতে পারে, বাট আজকে ডেমো ক্লাস দেওয়ার মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যে এটাতে অ্যাড হয়ে যাও। এটা পরে বলবো, বাট এমনি তুমি বলার কারণে আমি তোমাদের জানালাম, ঠিক আছে? তাও আজকে একটা অফার আমি লাস্ট দিয়ে দিব, যাও আজকে একটু কমায় একটা অফার দিয়ে দিব, যাও খেয়াল করো, পড়ার দিকে খেয়াল করো। তো এই যে স্থল সীমাটা আছে, এই যে 4427, এটার কিছু অংশ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ভারতের সাথে 4156 আর মিয়ানমার সাথে 271 কিলোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য কিন্তু কত কিলোমিটার, কত কিলোমিটার, কত কিলোমিটার, এই দেখতে পাচ্ছ মিয়ানমারের এখান থেকে এই যে এই পর্যন্ত শুরু হয়েছে, এই বাংলার সাথে এই যে সীমান্ত দৈর্ঘ্যটা এটা কিন্তু 271 কিলোমিটার। আর এই পুরোটা এটা যেটা ভারতের সাথে এটা 4156 কিলোমিটার। ক্লিয়ার? এটাকে আমরা দুই ভাগে ভাগ করলে এইরকমই কিন্তু দাঁড়ায় মোটামুটি। ক্লিয়ার? তো আমি যেটা বলছিলাম তো এইগুলো অন্য আলোচনা, এগুলো আমাদের একটু পরে আসবে, আমরা একটু পরে এগুলো দেখবো, বাট এই পর্যন্ত আগে দেখো। তাহলে বর্ডার গার্ড বাংলাদেশের যে জরিপ অনুযায়ী বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার। খুব ভালো করে মুখস্থ রাখো, 5138 কিলোমিটার। এর মধ্যে আমাদের স্থল সীমা হচ্ছে 4427 কিলোমিটার, জলসীমা 711 কিলোমিটার, ভারতের সাথে আছে 4156 কিলোমিটার, আর মায়ানমারের সাথে আছে 271 কিলোমিটার। তবে এখানে 280 কিলোমিটার অনেক জায়গায় দেখবা, 271টা একটু বেশি গ্রান্টেড, যদিও এই যে 280 এখানেই আছে আমি জানি। ক্লিয়ার? এইটাকে অনেক সময় নেওয়া হয় যদি উল্লেখ করে দেয় মাধ্যমিক ভূগোলের জরিপ অনুযায়ী কতটুকু আছে মিয়ানমারের সাথে সীমানা, তখন তুমি দিবা স্পষ্টভাবে 280। আর যদি আসে বর্ডার গার্ড বাংলাদেশ অথবা বিজিবির জরিপ অনুযায়ী কতটুকু সীমানা মিয়ানমারের সাথে বাংলাদেশ শেয়ার করেছে, তখন দিবা 271 কিলোমিটার। তাহলে এই পোর্শনটা আমি তোমাদেরকে একদিনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যখনই দেখবা প্লিজ এই অংশটা শুধু মুখস্থ রাখো। তোমার এখন এইচএসসি পিরিয়ড, অ্যাডমিশন পিরিয়ড, আপনাদের যারা চাকরির জন্য কে দেখছেন একটু জানাতে পারেন কমেন্ট করে। বিভিন্ন চাকরির একদম শেষ পর্যন্ত এই তথ্যগুলো আপনাদের মুখস্থ থাকা চাই। বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার। এর মধ্যে আমরা প্রথমত দুইটা ভাগ করতে পারি, জলসীমা, স্থলসীমা। স্থলসীমা 4427 কিলোমিটার, জলসীমা বা উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। এরপর আমি যদি বলি ভারতের সাথে আছে আর মিয়ানমারের সাথে ভাগ করি, স্থলসীমা যেটা রয়েছে ভারতের সাথে 4156 কিলোমিটার আর মিয়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। তাহলে এই জায়গাটা আমরা কি একটু কষ্ট করে চ্যালেঞ্জ দিতে পারি যে আজকে মুখস্থ করে আমাকে একটা মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে যে ভাই আমি পারছি, মুখস্থ করছি। চ্যালেঞ্জটাকে নিতে চাও? কেউ বলে দাও, চ্যালেঞ্জ কি নিবা? জবে আপনার ক্লাসগুলো দেখি, ওকে। আর একটু সবাই একটু মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে। আগামী 30 সেকেন্ড সময় দিলাম, দেখি কারা কারা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ। একটু কাইন্ডলি আমি দেখতে চাই, দেখি কে কয়জন করে মেনশন দিচ্ছ, নামগুলো আমি পড়তে চাই একটু। যে কোনো চাকরির পরীক্ষা, এই টপিকটা বাংলাদেশ পরিচিতি ভাই সব জায়গায় আসে, কোন জায়গায় নাই এটা, কোন চাকরির জায়গায়, কোন অ্যাডমিশনে, কোথায় নাই এটা, সব জায়গায় আছে। তাহলে চোখ বন্ধ করে দেখেন, এগুলো আসলে কি, এগুলো বারবার পড়লে মুখস্থ থাকে, এমনিতে থাকে না। আমিও মাঝে মধ্যে ভুলে যাই, আমি আবার দেখি। বাংলাদেশের মোট সীমারেখা 5138 কিলোমিটার, তারপর এইটার উপকূল দৈর্ঘ্য 711 কিলোমিটার, স্থলসীমা 4427 কিলোমিটার, ভারতের সাথে 5156 কিলোমিটার, মিয়ানমারের সাথে 271 কিলোমিটার। এই তো। আর বর্ডার গার্ড বললে হচ্ছে 271, বা যদি বর্ডার গার্ড নাও বলে অপশানে দেখবেন 280 থাকার সম্ভাবনা কম থাকে, এই 271 থাকতে পারে দিবেন।
এগুলো উপকূলের দৈর্ঘ্যকে ভাগ করেছে, উপকূলের দৈর্ঘ্যটাকে ভাগ করেছে। আমরা কি করব এটা আমরা একটু পরে জানবো, আমাদের ক্লাসে আছে। এই জায়গাটা জটিল ছিল তাই আপনাদেরকে এটা আমি পড়াচ্ছি। এই যে একটু সবাই মেনশন দিচ্ছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছে। সিয়াম আবার সিয়ামকে মেনশন দিচ্ছে, ইচ্ছেটা না মেনশন দিচ্ছে। সাদিকুর আমিনুর আমার পেইড ব্যাচের, এগুলো আমার পেইড ব্যাচের পোলাপানগুলোই, ওরা আমার পেইড ব্যাচের, ওরা আমাকে টাকা দিয়ে পড়ে, তাও ওরা বলছে ভাই আপনি ফ্রি নিতে পারেন। ওরা আবার মেনশন দিচ্ছে মানুষকে। ভাই তোরা আসলেই, তোদেরকে যদি আমি কিছু না দিতে পারি, এই যে এই দেখতে পাচ্ছ স্যাম কুক আইডিটা, ওরা আমার পেইড ব্যাচের। ভাই প্রাইভেট ব্যাচ রে ফ্রি ক্লাস বানাই ফেলছে না, এই তোদের তো অনুমতি নিচ্ছি, তুই মনে নতুন আসিস, দেখ গ্রুপে বলে দিছি। ঠিক আছে, তোদের থ্যাংক ইউ, তোরা আমাকে সাপোর্ট করিস। আজকেই প্রাইভেট ব্যাচের ক্লাস, আজকেই ফ্রি ক্লাস শেষ। দেখো এর অপর দিকে মুদ্রার ওপিতে যদি আমরা তাকাই, আমরা দেখবো যে এই একই জরিপটা করেছে মাধ্যমিক ভূগোল। তারা বলছে যে মোট সীমারেখা 4712, হ্যাঁ। তারপর স্থলসীমাটা তারা সেম রেখেছে। এখানে দেখো কিরকম ঝামেলা। উপকূলীয় দৈর্ঘ্য তারা বলছে 716 কিলোমিটার, আর এটা বলছে 711 কিলোমিটার। মোট বাংলাদেশ ভারতেরটা হচ্ছে 3715 বলতেছে, আর বাংলাদেশ মায়ানমারটা বলতেছে 280 কিলোমিটার। ঠিক আছে, এই ক্ষেত্রে এইটা 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 আর এইটা, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। যেগুলোকে দাগ দিলাম এগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে তোমার ইনশাল্লাহ 1 নাম্বার যে কোনো জায়গায় কমন পড়বে ইনশাল্লাহ। সো আমরা একটু কষ্ট করে মুখস্থ করব দেশের এই ভৌগোলিক সীমারেখা, এটা যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেনে নিও। আর আমি ক্লাসের মধ্যে মুখস্থ করার জন্য ইন্সপায়ার করি সব সময়। ইচ্ছেটা না, আমরা কত গুড, হ্যাঁ তোমরা আসলেই গুড। ওকে, এরপর বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? আমরা সবাই জানি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। কয়টি? 32টি। ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি। এমনিতে 33 হলেও যেহেতু রাঙামাটি জেলাটি ভারত ও বাংলাদেশ, ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথেই বর্ডার শেয়ার করেছে, তাই ভারতের সাথে গুনতে গিয়ে 30 গুনতে গিয়েও একবার রাঙামাটি চলে আসে, মিয়ানমারের সাথেও 3 গুনতে গিয়ে এই রাঙামাটি চলে আসে। 2 বার রাঙামাটি আসার পরেও রাঙামাটি তো 2টি জেলা হয়ে যায় না, তাই ভারতের সাথে 30টি সীমান্তবর্তী জেলা, মায়ানমারের সাথে 3টি সীমান্তবর্তী জেলা মিলিয়ে 32টি সীমান্তবর্তী জেলা হয়ে থাকে। বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি, জেলা 64টি, সীমান্তবর্তী জেলা 32টি, এবং সীমান্তবর্তী নয়ও কিন্তু 32টি। যেহেতু মোট জেলা 64টি, তাহলে সীমান্তবর্তী জেলা 32টি এবং সীমান্তবর্তী নয়ও কিন্তু কয়টি? 32টি জেলা। ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি। রাঙামাটি জেলা ভারত এবং মায়ানমার এই দুই দেশের সাথে সীমানা রয়েছে, তাই আমরা একটু সবাই মনে রাখবো যে সীমান্ত বহুল জেলা বলা হয় কোন জেলাকে? সেটা হচ্ছে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলাকে বলা হয় সীমান্ত বহুল, কি? সীমান্ত বহুল জেলা, সীমান্ত বহুল জেলা। ওকে, আর আরেকটা আছে ছিটমহল বেষ্টিত জেলা। ছিটমহল বেষ্টিত জেলা কোনটা? ছিটমহল বেষ্টিত জেলা কোনটা? তোমরা একটু কমেন্ট করো। শোনো, একটু পরে কিন্তু যা পড়াচ্ছি আমরা কিন্তু এমসিকিউ দিব, দেখবো কারা উত্তর করতে পারো। যে সবার আগে উত্তর করতে পারবা তার মানে তুমি ক্লাসটা ভালো বুঝছো। আমি তো জানিয়ে দিলাম যে রাঙামাটি হচ্ছে সীমান্ত বহুল জেলা, কিন্তু আমাকে এখন একটু জানাতে হবে যে ছিটমহল বেষ্টিত জেলা কোনটা? ছিটমহল বেষ্টিত জেলা কোনটা? ছিটমহল বেষ্টিত জেলা কোনটা? একটু আপনারা কমেন্ট করে দেন, আমি দেখতে চাই যে কারা কারা পারেন। ছিটমহল বেষ্টিত জেলা প্রথম কমেন্ট করেছে জ্যাকি কৃষ্ণ বর্মন, পবিত্র রয়, মুনতাহা মিহি। দেখি আর কারা কারা এটা পারো। ছিটমহল বেষ্টিত জেলা কোনটি? ওকে ওকে ওকে, ছিটমহল বেষ্টিত জেলা। ওকে, অনেক মেনশন দিয়েছে, এই তাসনিম কিন্তু অনেক, এই যে আবার সাদিকুন অনেক মেনশন দিয়েছে। তোদের নামগুলো আমার মুখস্থ, তোরা আসলে আমাকে অনেক সাপোর্ট করিস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এই লালমনিরহাট যারা বলছো, দিনাজপুর না ভাইয়া, লালমনিরহাট হচ্ছে ছিটমহল বেষ্টিত জেলা, কারণ লালমনিরহাটে সব থেকে বেশি কিন্তু তোমার ছিটমহল ছিল, এটা আমরা সবাই জানি। ক্লিয়ার? তাহলে দেখো, খেয়াল করো, এই যে স্লাইডটা আমি তোমাদেরকে দিলাম, আমার এই স্লাইডগুলো কিন্তু আমার পেইড ব্যাচে যারা তোমরা পেয়ে যাবা। গত ক্লাসের স্লাইড আর এই ক্লাস স্লাইড মিলে 2টা স্লাইড আমি একসাথে দিব বলেছি। পেয়ে গেলে কিন্তু বাসায় একবার তুমি যদি তোমার কাছে এই তথ্যগুলো থাকে একটু যদি নোট করে রাখো, বা অনেকে প্রিন্ট করে রাখো, প্রিন্ট করে অনেকে আমাকে দেখাও যে ভাইয়া প্রিন্ট করে রাখছি, অ্যাডমিশন সবাই এসে শুধু রিভিশন দিব, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, এখান থেকে কমন পড়বে। আমি আজকে তোমাদেরকে এখানে ওপেন 100% গ্যারান্টি দিচ্ছি,
100% গ্যারান্টি দিচ্ছি যারা আমার পেইড ব্যাচের এইচএসসি 24 ব্যাচ 25 ব্যাচ ভর্তি হবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় পরীক্ষা দাও, তুমি আমার এই স্লাইডগুলো থেকে, আমার টেকনিক থেকে, আমার পেইড ব্যাচের স্পেশাল সাজেশন থেকে ইনশাল্লাহ 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 যদি 30টা প্রশ্ন হয় ডিউতে বা বিভিন্ন জায়গায়, 20+ প্রশ্ন 100% তোমাকে আমি কমন দেখাবো। এবং এখানে হতে পারে যে তুমি 25+ও পেতে পারো, 27টা কমন হয়ে যেতে পারে, সাম্প্রতিক সহ, বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক সহ, চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ। কারণ আমি তোমাদের কৌশলে প্রায় সবগুলো বিষয় টেকনিকে পড়িয়ে রাখি, যাতে করে তোমাদের টেকনিক দরকার মনেও থাকে, তোমরা উত্তরও করতে পারো। তাহলে এই চ্যালেঞ্জে আমি নিয়ে নিলাম, তোমরা চাইলে অনেকে আবার স্ক্রিন রেকর্ড করে রাখতে পারো, কোনো প্রবলেম নাই। যেদিন তোমাদের সময় আসবে, আমরা যারা পেইড ব্যাচে ছিল তোমরা মিলিয়ে নিও, আর যারা ছিল না তোমরাও মিলিয়ে নিও, কোনো প্রবলেম নাই। আমি চ্যালেঞ্জ করে দিলাম, কারণ আমি তোমাদের প্রায় সবগুলো টপিক সুন্দর করে দায়িত্ব নিয়ে এক্সাম ব্যাচ, আমার এক্সাম ব্যাচ থেকে এবার ডিউতে 4টা প্রশ্ন আসছে, হুবহু 4টা প্রশ্ন আসছে, বেশি বলবো না, যেটা সত্য সেটাই। তাহলে ইনশাল্লাহ যারা যুক্ত হয়েছে পেইড ব্যাচে, আর আমরা একটা আলহামদুলিল্লাহ বলি, টেনশন নাই, আমি তোমাদের ভালো মতো পড়াবো, লেকচার শিট দিব, এক্সাম নিব, আবার চ্যালেঞ্জও দিয়ে দেবো, যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছি। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। এইটুকু হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পরে এখান থেকে এই যে এই পর্যন্ত আসে আসাম, তাহলে 2টা হলে আসাম। এই জায়গাটা হচ্ছে মেঘালয় 3টা, এই জায়গাটা ত্রিপুরা 4টা, এখানে হচ্ছে মিজোরাম 5টা। এই যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এভাবে কিন্তু ঘুরে আসছে। দেখো এই লেখাটা দেখো, এটা বঙ্গোপসাগর, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, পুরোটা পশ্চিমবঙ্গ। এই পর্যন্ত আবার অবশ্য উত্তরও চলে এসে, বাংলাদেশের উত্তরও কিন্তু পশ্চিমবঙ্গ। বাট এই পশ্চিমবঙ্গ যেখানে শেষ, সেই বিন্দু থেকে শুরু করে এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে আসাম, আসামের বুক চিরে এই জায়গাটাতে হচ্ছে মেঘালয়। তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, এই দিকে হচ্ছে ত্রিপুরা, আর এই জায়গাটা হচ্ছে মিজোরাম। এই 5টা রাজ্য কিন্তু বাংলাদেশের সাথে ভারতে রয়েছে। এটার টেকনিকটা, এই 5টা রাজ্য মনে রাখার টেকনিক একটু বলে দাও তো, যারা পেইড ব্যাচে রয়েছে একটু। এই যে মোহাম্মদ সাগর আমিত্রি ম্যাপ লিখেছে, ওকে, আমিত্রি ম্যাপ লিখেছে, ওকে, ঠিক আছে। এই যে ফারনাজ কারিম শ্রেয়া, 59টি ছিটমহল ছিল লালমনিরহাটে, হ্যাঁ ইয়েস, সবচেয়ে বেশি, রাইট, সবচেয়ে বেশি, ওকে, ঠিক আছে। আমিত্রি ম্যাপ একটু লিখে দাও টেকনিকটা। এবং বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তবর্তী রাজ্য 2টা, ভারতের রাজ্য আমরা দেখলাম, মায়ানমারের 2টা রাজ্য কি আমরা জানি, যে এই জায়গাটা হচ্ছে তোমার রাখাইন, আর এই জায়গাটা চীন রাজ্য। এইখানে রাখাইন, চীন, আমরা যে একটু ম্যাপটা একটু ভালো করে প্রেসাইজ ম্যাপটা দেখি, এই যে এই জায়গাটা হচ্ছে চীন রাজ্য, এটা হচ্ছে রাখাইন রাজ্য। তাহলে তোমাদের এই তথ্যগুলো আগে জানা ছিল, তবে আমার মনে হয় কিছু কিছু জায়গায় একটু গ্যাপ ছিল, যে কোন রাজ্য কি বা একটু হয়ে গেল, তাই না? থ্যাংক ইউ। ওকে, এইবার আমরা চলে যাব যে আমাদের যে সীমান্তবর্তী 32টি রাজ্য রয়েছে, জেলা রয়েছে, সেইগুলো নিয়ে একটু আদ্যপান্ত জানার চেষ্টা করবো আমরা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে রাঙামাটি, যে আমরা জানি। কারা কারা রাঙামাটি গিয়েছো একটু জানাও, আমি গিয়েছিলাম। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে 30টি, সেই 30টি জেলা কিন্তু এখানে দেওয়া আছে আমাদের। দেখো 1 2 3 4 5 6, কয়টি বিভাগ? 6টি বিভাগ। এই 6টি বিভাগেই এই 30টি জেলা রয়েছে, যে 30টি জেলা ভারতের সাথে বর্ডার শেয়ার করেছে। বিভাগ তো মোট 8টি, তাহলে আরো 2টি বিভাগ কই গেল? ওই 2টি বিভাগ তোমরা যদি একটু ম্যাপে খেয়াল করো, আমরা একটু যদি ম্যাপে দেখি, তুমি দেখো যে এটা হচ্ছে ঢাকা বিভাগ, ছিটমহল টিটমহল যা ভাগ, দেখো খেয়াল করো, ছিটমহল বেষ্টু জেলা আমরা জেনে গিয়েছি, এটা নিয়ে আমাদের কনফিউশন নাই। তোমাকে একটু ম্যাপে আমি দেখাই, এইটা হচ্ছে বরিশাল, পুরো বরিশাল বিভাগ। এই যে দেখো বরিশাল বিভাগ, এইটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু তোমার ঢাকা বিভাগ। এই ঢাকা বিভাগ তুমি খেয়াল করে দেখো যে ঢাকা বিভাগ আর এই বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো বর্ডার কিন্তু শেয়ার করেনি, অথচ তুমি দেখো যে এটার সাথে বর্ডার শেয়ার করেছে, হ্যাঁ এটার সাথে বর্ডার শেয়ার করেছে, এইটার সাথে দেখো বর্ডার লেগে আছে, হ্যাঁ এটার সাথে বর্ডার লেগে আছে, দেখতে পাচ্ছ এই সিলেটের সাথে বর্ডার লেগে আছে, হ্যাঁ তারপরে যে চট্টগ্রামের সাথে বর্ডার কিন্তু লেগে আছে। তাহলে দেখো খেয়াল করো 1 2 3, এই যে খুলনা, সরি 1 2 3 4 5 6, এই 6টার সাথে কিন্তু ভারতের সাথে সীমানা লেগে আছে। আর এই ঢাকা আর এই বরিশালের এমন 2টা বিভাগ, যে 2টা বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ ডিরেক্ট নাই। তাহলে এইটা আমরা কি একটু বুঝলাম? এটা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আসে, ম্যাপটা দেখলে কিন্তু আমাদের ইজি হয়, আমরা না বারবার মুখস্থ করতে গিয়ে ভুলে যাই যে কোনটার সাথে সীমানা নাই। ভাই তুমি একটা দেশের নাগরিক, বাংলাদেশের ম্যাপটা তোমার মাথায়
থাকলেই তো এটা মুখস্থ করা লাগছে না। তাহলে আমরা কি ক্লিয়ার যে কোন দুটা বিভাগের সাথে ভারতের কোনো বর্ডার শেয়ার করেনি? খুবই বেসিক লেভেল, বেসিক থেকে আমরা অ্যাডভান্স শিখবো, যা আছে সব শিখবো, যাতে আমাদের 95% কমন পড়ে। কমন দরকার, চান্স দরকার, টপে থাকা দরকার, এজন্য যা যা করা লাগে আমি তাড়াতাড়ি করবো। ওকে, কোনো প্রবলেম নেই। ওকে ওকে, একাডেমির উপর ফোকাস দেওয়া উচিত নাকি উচিত এখন? আমি এটা ভালো মনে করি। তুমি কোন ব্যাচের একটু জানাও, কোন ব্যাচে জানাও? রাঙামাটি আসি মুই ভাইয়া। তাসনিম রাঙামাটি আছে। ও আচ্ছা, গুড। আচ্ছা, পর্তুগাল থেকে প্রাইভেট ব্যাচে আছে। ওকে, এটা ক্লিয়ার। ওকে ভাই, আমার এখন বাংলা ক্লাস আছে, আমি বলো তুমি বাংলা ক্লাস করো, কোনো প্রবলেম নাই, এটা পরে করো, হ্যাঁ কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে খেয়াল করো, চট্টগ্রাম বিভাগের সাথে যেই জেলাগুলো সীমান্তবর্তী সেটা হচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহীর সাথে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ। রংপুরের সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর। আমি যখন এই জেলাগুলো পড়ছি না, আমার মাথায় কিন্তু এটা কোথায় আছে, এটা কিন্তু আমার মাথায় আয়সা পড়তেছে। আমি এখানে প্রায় অনেকগুলো জেলায় গিয়েছি আলহামদুলিল্লাহ। তো রংপুরের সাথে আছে কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর। তো এরকম করে বাকি 6টা বিভাগের সাথে এই 30টা জেলা রয়েছে। তো যেটা ইম্পর্টেন্ট সে আসতে পারে, বা এরকম একটা প্রশ্ন হতেই পারে যে বাংলাদেশের নিচের কোন জেলাটি সীমান্তবর্তী জেলা। আবার আসতে পারে কোন জেলাটি সীমান্তবর্তী নয়। তাহলে সীমান্তবর্তী নয় এরকম জেলাগুলো প্রথমত তোমার মাথায় আসবে যে ঢাকা বিভাগের যে জেলাগুলা আর বরিশাল বিভাগের যে জেলাগুলা, তাই না? রাইট, ওইগুলো তুমি একটু আগে মুখস্থ করবা, ওই বাকি 32টার থেকে। এরপর তোমার যেই বিভাগগুলো সীমান্তবর্তী হওয়া সত্ত্বেও ভিতর দিকে জেলাগুলা, সেগুলো একটু দেখবা। তাহলে সীমান্তবর্তী জেলা তোমরা যেটা করবা, দুইটা করে ধরবা, ধরে তোমরা ম্যাপটা ওপেন করে এগুলো দেখলেই বুঝবা যে কোনটা সীমান্তবর্তী জেলা। একটু চেষ্টা করে মুখস্থ করার, সময় নিয়ে 1 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসে মুখস্থ করো, কোনো প্রবলেম নেই। এইবার ঢাকা বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নাই আমরা জানি। এইবার মিয়ানমারের সাথে সীমান্তবর্তী বাংলাদেশের জেলা 3টি: রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, নট খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। এখন দেখো, এই বান্দরবান এবং কক্সবাজার এই দুইটা জেলার আরেকটু বিশেষত্ব আছে। খেয়াল করো, এই বান্দরবান আর কক্সবাজার এই দুটি জেলার যে বিশেষত্বটি রয়েছে সেটি আমরা যদি একটু দেখে ফেলি, তা হচ্ছে, দেখো এটা কি কক্সবাজার, এটা কি বান্দরবান। এই কক্সবাজার, বান্দরবান এমন দুইটা জেলা যেগুলো সীমান্তবর্তী হওয়া সত্ত্বেও মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করেছে, কিন্তু কার সাথে করে নাই? দেখি কত, দেখি বলো, কার সাথে বর্ডার শেয়ার করে নাই? তারা ভারতের সাথে বর্ডার শেয়ার করে নাই। আসতে পারে সীমান্তবর্তী যেই দুটি জেলা মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করার পরও ভারতের সাথে বর্ডার শেয়ার করেনি, সেই দুটি জেলা কিন্তু আবার দেখতেই পাচ্ছ, সরি ম্যাপ চলে গেছে, হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে বান্দরবান। ক্লিয়ার? এইটাও কি একটু মুখস্থ রাখা যাবে? এইটাও একটু কষ্ট করে মুখস্থ রাখা যাবে? তোমরা বলো, যাবে কিনা? এই যাবে বল। এই যে ভারত। খাগড়াছড়ি সাজেক একটা স্থান যার সৌন্দর্য অতুলনীয়। ভাই আমি কখনো যাইনি, আমি যাব, ইচ্ছা আছে। হ্যাঁ ক্লিয়ার? এই সাউন্ড ঠিকঠাক আছে, আমি চেক করে দেখলাম, একজন বলে সাউন্ডের প্রবলেম, সাউন্ড ঠিকঠাক আছে। ইন্ডিয়া, এই যে কি সুন্দর তোমরা লিখতেছো, ইন্ডিয়া লিখতেছো, থ্যাংক ইউ যারা লিখতেছো, উত্তরটা সঠিক, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ঠিক আছে। এইবার সামনের দিকে আমরা একটু আগাই। ওকে, এইবার দেখো সীমান্তবর্তী জেলা নিয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা জানবো এই স্লাইডে। ভারত ও মায়ানমারের বিভিন্ন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। একটু আগে মুদ্রার এপিঠে আমরা বাংলাদেশের বিভাগগুলোকে বিবেচনা করে ভারতের সাথে কোন জেলাগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এইবার আমরা যদি মুদ্রার ওপিঠে চিন্তা করি, আমরা ভারতের রাজ্যগুলো, কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন জেলা রয়েছে, আমরা ওই অ্যাঙ্গেল থেকে দেখলে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায় যে পশ্চিমবঙ্গের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 16টি, খুলনা বিভাগের 6টি, রাজশাহীর 4টি, রংপুরের 6টি। এই পশ্চিমবঙ্গের সাথে বিশাল জায়গা, যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 16টি, এই খুলনার আছে 6টা, হ্যাঁ, এই রাজশাহীর আছে তোমার 4টা, এই রংপুরের আছে 6টা। এটা আবার ভারতের আসামের সাথে কয়টা আছে? 3টি। মেঘালয়ের সাথে কয়টি আছে? দেওয়া আছে।
ত্রিপুরার সাথে কয়টি আছে এখানে একদম স্পষ্ট দেওয়া আছে। মিজোরামের সাথে কয়টি আছে স্পষ্ট দেওয়া আছে। মায়ানমারের চীন রাজ্যের সাথে সীমান্তবর্তী দুটি জেলা রাঙামাটি বান্দরবান দেওয়া আছে। রাখাইন রাজ্যের সাথে সীমান্তবর্তী জেলা দুটি বান্দরবান কক্সবাজার। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের 15টি জেলার সীমানা রয়েছে, এখানে 16টি লিখেছে। এটা একটা কনফিউজিং, যাই হোক। তো এই স্লাইডটা যদি পড়ো, এই স্লাইডটা তোমার হাতে থাকলে কিন্তু এই তথ্যগুলো তুমি তোমার বইয়ে পাবা না। এই তথ্যগুলো বেশিরভাগই তুমি তোমার প্রচলিত বাজারের বইয়ে পাবা না। আমি জানি, আমি তো সব বই মোটামুটি ঘাটি। তাহলে এই স্লাইডগুলো আমার যারা পেইড বেচে রয়েছে, তোমরা এগুলাকে একদিনে, এক সপ্তাহে, 10 দিনে, 15 দিনে, প্রথমে একটা ধরবা যে পশ্চিমবঙ্গের সাথে যে 16টি জেলা রয়েছে, এই সাইডে পশ্চিমবঙ্গ তুমি একটু চিন্তা করবা কি কি আছে। তুমি এইভাবে যদি নাইরা চেরা পড়ো না, বাংলাদেশের কোথায় কোন জেলা তুমি ওইটাও মুখস্থ করতে পারবা, কোন বিভাগে কোন জেলা ওইটাও মুখস্থ করতে পারবা। পরীক্ষা চলেই আসতে পারে যে ভারতের মিজোরামের সাথে নিচের কোন জেলাটি বাংলাদেশের সীমান্তবর্তী, মায়ানমারের চীন রাজ্যের সাথে বাংলাদেশের কোন দুটি সীমানা রয়েছে। এইভাবে ডিপ থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবে সর্বোচ্চ 90% স্টুডেন্ট, সরি কি বলে, সর্বোচ্চ 40% স্টুডেন্ট, 60% স্টুডেন্ট এগুলো তো পড়েই না, এগুলোর ভিতর দিয়ে যাই না। তা তুমি এগুলো একটু এক্সেপশনাল পড়লে কিন্তু তোমার টপে থাকার সম্ভাবনা বেড়ে যায়। টপে থাকে কারা? প্রথম টপ যারা সিরিয়াল হয়, ডাবিতে টপ করে, রাবিতে, চবিতে, গুচ্ছতে, সেকেন্ড টাইমে টপ 100 বা টপ 200-এর মধ্যে কিন্তু অনেক ছোট্ট নাম্বারের কম্পিটিশন হয়ে থাকে। সেক্ষেত্রে একটু এক্সেপশনাল তথ্য জানা তোমার জন্য একদম ম্যান্ডেটরি, একদম জানতেই হবে। ক্লিয়ার? তাহলে এই স্লাইডটা পেয়ে গেলে কি একটু কষ্ট করে তোমার যারা এসএসসি 24 ব্যাচ, আপাতত এগুলো মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট এগুলো দেখে রাখো। 25 ব্যাচ ইয়ার ফাইনাল পরীক্ষার পরে আমার যারা পেইড ব্যাচ আসো, এগুলো আবার সুন্দর মতো আবার করে ফেলবা। সেকেন্ড টাইমাররা ভাই থাইমই না, সেকেন্ড টাইমাররা কোনো ল্যাব নিবা না, কোনো ধরনের চেক পয়েন্ট নাই তোমাদের, তোমাদের হচ্ছে অবারিত ছুটে চলা। এই অবারিত ছুটে চললে, জিদ নিয়ে চললেই তোমরা টপ করতে পারবা। আমার পেইড ব্যাচে আলহামদুলিল্লাহ অনেক সেকেন্ড টাইমার যুক্ত হয়ে গেছে, যারা আমার আগে থেকেও গতবার পেইড ব্যাচে থেকে চান্স পায় নাই তারাও যুক্ত হয়েছে। এখন চান্স না পাইলে এটাকে আমার সম্পূর্ণ দোষ না, কিন্তু সেইটা বুঝেছে যে আমি তাকে ক্লাস করাইছি, আর এইবার আরও পুরো দমে ক্লাস করাবো, সে কিন্তু যুক্ত হচ্ছে। তোমরা কেন বসে আসছো পেইড গ্রুপে যুক্ত না হয়ে? তুমি 100 বার যুক্ত হবা বা হওয়ার ফিল করবা, তখন কোর্স দাম বেড়ে যাবে। একটু লেট করবা, কিছু ক্লাস তোমার বেশি রেকর্ড করতে হবে, তুমি মজা পাবে না। রিকোয়েস্ট করি যারা যুক্ত হওয়ার প্ল্যান আছে আমার সাথে অন্তত যোগাযোগ করে রাখো যে ভাই এতদিনের মধ্যে যুক্ত হবো, তাহলে তোমার জন্য আমি অফারটা রাখবো। কীভাবে যুক্ত হবা, পেইড বেসের ফি কত একটু পরে বলছি। এইবার যেটা তোমরা অলরেডি জানো সেটাই তোমাদেরকে একটু দেখাই আমি। দেখো ভাইয়া, ম্যাপ দেখে পড়লে মনে থাকে ইসরাতুজ্জাহান আমার পেইড বেচে রিসেন্ট যুক্ত হয়েছে, আমি যদি তোমার নামটা ভুল না করি, ঠিক আছে, ওকে। ভাইয়া আপনি না বলছিলেন আপনার কোর্সে 500 জন ভর্তি হইলে আপনি ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ ইনশাল্লাহ, তোমাদের যাদের 24-এর পরীক্ষাটা যাওয়ার পর, 24-এর এইচএসসি পরীক্ষার পর আলহামদুলিল্লাহ আমার পেইড ব্যাচ তোমরা জানো যে 500-র উপরে হয়ে গেছে, শীঘ্রই 600 স্টুডেন্ট হয়ে যাবে। তো দেখো এখন 24-কে জানানোর পর বলো ভাই এখন এইচএসসি পরে করেন, এইচএসসির পর আর অ্যাডমিশনের শুরুটা যখন হবে তোমাদের নিয়ে একটা ঢাবিতে একটা বিরাট একটা অনুষ্ঠান হবে, পুরো অ্যাডমিশনের গাইডলাইন দিব, ফিউচার প্ল্যান দিব। আমার এই সেশনটা নিয়েই তোমরা যাত্রা শুরু করবা বিশ্ববিদ্যালয়ের পথ চলার, দেখবা জোশ লাগবে। তো পেইড বেচে যারা তাদের জন্য এটা থাকবে, বিশেষ করে ঢাবিতে এই অনুষ্ঠানটা হবে ইনশাল্লাহ। তো তোমরা যারা যুক্ত হওনি হয়ে যাও, না এটা মিস করবা ডেফিনেটলি। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাচা গানা হবে, ভালো ভালো যারা বক্তা আছেন, সুবক্তা, বিশেষ ক্যাডার বা বিভিন্ন ধরনের অ্যাডমিশনে পড়ান, তারা এসে তোমাদের দিক নির্দেশনা দিবে। ওই একটা দিনের সেশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠবে। একটু সময় দাও, আর কিছু স্টুডেন্ট হোক, ঠিক আছে, 1-2 হাজার না হলে কি হয়। ওকে দেখো, বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, এই জায়গাটা পশ্চিমবঙ্গ, এটা আসাম, এটা মেঘালয়। দক্ষিণে বঙ্গোপসাগর, আর পূর্বে জায়গাটা এইটা, এক হচ্ছে ভারতের ত্রিপুরা, এই যে ত্রিপুরা, এ হচ্ছে মিজোরাম, আর মায়ানমারের চীন, রাখাইন যা আছে, আর পশ্চিমে তো ভারতের একদম সোজা সাপটা পশ্চিমবঙ্গ। তো এই স্লাইডটা তোমরা একটু রাখতে পারো, নানানভাবে আমি পড়াই, স্লাইডগুলো দিয়ে দিলে তোমরা কিন্তু কাজে লাগবে। ক্লিয়ার? তো এটা তোমাদের মুখস্থ আছে, এটা নিয়ে আর ঘ্যানর করার কোনো দরকার নাই। চলো সামনে দেখে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। সো কেউ উপেক্ষা না করে সামনে কি অপেক্ষা করছে, সেই জন্য আমরা একটু, আর কারা খাতায় নোট করতেছো আমার একটু জানাই হতো, খাতায় নোট করতেছো কারা খাতায় একটু নোট করছো একটু জানিয়ে দিও। ক্লিয়ার? ওকে আচ্ছা, এইবার বাংলাদেশের বিভাগ, আমরা বিভাগ অনুযায়ী কোন বিভাগের কোন জেলা সবচেয়ে তোমার বৃহত্তম, কোন জেলা ক্ষুদ্রতম, এখান থেকে প্রশ্ন আসে। হতে পারে আয়তনে বৃহত্তম এবং আয়তনে ক্ষুদ্রতম, হতে পারে জনসংখ্যায় বৃহত্তম, জনসংখ্যা ক্ষুদ্রতম। এখন জনসংখ্যা বৃহত্তম আর জনসংখ্যা ক্ষুদ্রতম এই কনসেপ্টটা অনেকে বোঝে না। জনসংখ্যা বৃহত্তম মানে ওই জেলায় জনসংখ্যা বেশি,
আর ক্ষুদ্রতম মানে ওই জেলায় জনসংখ্যা কম। বৃহত্তম বলে তোমরা ভাবো এটা হয়তো কত জমির সীমানা হইতে পারে। আয়তনও আমি যদি বলি জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটা, তো বাবার জনসংখ্যা আমার বৃহত্তম প্যাচ লেগে যায়। আয়তনে বৃহত্তম মানে এটা দৈর্ঘ্যপ্রস্থ বৃহত্তম, আর জনসংখ্যা বৃহত্তম মানে ওই জেলা ছোট হইতে পারে কিন্তু জনসংখ্যা বেশি হইলেই ওইটাই জনসংখ্যা বৃহত্তম জেলা। এই টাইপের কনসেপ্টটা একটু খেয়াল করো। স্বাধীনতা লাগলে বাংলাদেশের 4টি বিভাগ ছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। বাংলাদেশ যখন স্বাধীন হয় আমাদের বিভাগ ছিল কয়টি? 4টি। প্রশ্ন আসতে পারে, উত্তর দিতে হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। কে কোন বিভাগের? এখানে কে কোন বিভাগের একটু কমেন্ট করো তো, যে স্বাধীনতা লগ্নে যে বিভাগগুলো হয়েছে সেই বিভাগের কি তুমি? একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও। এবং বাংলাদেশের পরবর্তীতে আরো 4টি নতুন বিভাগ সৃষ্টি করা হয়, বিভাগ দ্বারা 8টি। নবীনতম বা সর্বশেষ 8ম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ, যেটা কিনা 2015 সালে সৃষ্টি করা হয়েছে। কত সালে? 2015 সালে। মাথায় রেখো 8ম বিভাগ কোনটা, মাথায় রেখো। নবীনতম বিভাগ মাথায় রেখো, ক্ষুদ্র বিভাগ মাথায় রেখো, সেটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে দেওয়া আছে। তাহলে এতটুকু কি আমরা জানলাম কে কোন বিভাগের, এখানে একটু জানিয়ে দিতে পারো দেখি মিলে কিনা। চট্টগ্রামের, ঢাকার, খুলনা, রাজশাহী, নোট করতেছে, ওকে নোট করো, পরে সাজাই নিও, নোট করো আগে, ক্লিয়ার। আচ্ছা, ময়মনসিংহের সিয়াম আছে, সামিয়া রাজশাহী, জান্নাত চট্টগ্রামের, আবু সাইদ রাজশাহী, জনাব আলী রাজশাহী। আচ্ছা, এইবার আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা বিভাগ অনুযায়ী, যেমন আমি যদি বলি ঢাকা বিভাগের বৃহত্তম জেলা কোনটা, ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটা, চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা কোনটা, চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটা, রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা কোনটা, রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটা, রংপুর বিভাগের বৃহত্তম জেলা কোনটা, রংপুর বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটা। এইভাবে সুন্দর মতো সাজানো দেওয়া আছে। তো এখান থেকে বিশেষ করে আসতে পারে যে ঢাকা বিভাগের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা, চট্টগ্রামেরটা বেশি ইম্পর্টেন্ট, ময়মনসিংহেরটা বেশি ইম্পর্টেন্ট। তো এই 3টা একটু বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয়েছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তো এইগুলা কিন্তু তোমার মাথায় রাখবা। এবং আমরা যদি বলি যে জনসংখ্যায় সবচেয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটা, একটু কমেন্ট করে জানাও, তোমরা একটু জানিয়ে দিও। ওকে, এইবার তোমাদের জন্য সেই কাঙ্ক্ষিত MCQ 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার MCQ। তোমরা একটা একটা করে উত্তর করো। 4-এর কত হবে, 5-এর কত হবে, 6-এর কত হবে। যদি ক্লাস বুঝে থাকো তাহলে আমার ক্লাসের আমি যেটা করি রিপিট ব্যাচে ক্লাসই করাই না, ক্লাসের মাঝখানে আমি চেষ্টা করি যাচাই করার জন্য। যখন ক্লাসের পরে এগুলো দিয়ে দেই, তোমরা তখন কি করতে পারো, তখন একটু যাচাই করে দেখতে পারো যে আমার কি হয় কিনা, আমি পারতেছি কিনা, আমাকে দিয়ে হচ্ছে কিনা। যখন দেখো তুমি পারতাছি, বেশিরভাগই হবে পারবা, কারণ তুমি এখন পড়েছো। তুমি দেখবা যে জিকে পড়ার আগ্রহ, জিকে পড়ার আবেদন, জিকে পড়ার তোমার যে গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে। সো 4 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে, 5 নাম্বার কি হবে, 6 নাম্বার কি হবে, একটা একটা করে উত্তর করো। কেউ যদি কোনো অপশনে 100% শিওর থাকো, 100% লিখে উত্তরটা করতে থাকো। সবাই একজনও কমেন্ট করা ছাড়া থাকবে না, সবাই একটু পার্টিসিপেট করো। আমি দেখতে চাই কারা কারা উত্তরটা করতে পারো। আর আমি ফাঁকে একটু বাতাস খাই, আমার অনেক গরম লাগতেছে, ঘামায় গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও দেখি আমি একটু কমেন্টগুলো পড়ি, কারা কারা কোনটা কমেন্ট করো। 4-এর কত হবে একটু লিখো, 5-এর কত হবে, 6-এর কত হবে একটু সুন্দর মতো লিখে দাও। তোমরা নিজেকে যাচাই করো, হ্যাঁ, টেস্ট ইউর সেলফ, যাচাই করো। এরই মধ্য দিয়ে আমাদের পড়াটাও কিন্তু একটু স্বয়ংসম্পূর্ণ হলো, তাই না বলো? ওকে, আমি দেখতে পাচ্ছি কারা কারা শেয়ার করছো। আমার ক্লাস যারা শেয়ার করবে না, তোমরা ফ্রি ক্লাস আর বেশি পাবে না। মাত্র 53টা শেয়ার। আচ্ছা, আজকে আমরা কি একটা কাজ করতে পারি, যে আজকে আমরা 100 শেয়ার ডান করি। কত শেয়ার? 100 শেয়ার রিকোয়েস্ট, এটা জাস্ট তোমাদের কাছে আমার আবদার। 100 শেয়ার, 53টা শেয়ার আছে আর 47টা শেয়ার লাগবে। আমরা যারা দেখছি যদি নিজেদের আইডিতে একটা শেয়ার করি, কলেজের যে গ্রুপগুলো আছে সেখানে, বা সাধারণ জ্ঞানের গ্রুপ, বা এইচএসসির গ্রুপগুলো আছে, সবাই যদি এই আগামী 1 মিনিটে নিজেদের সর্বোচ্চটুকু শেয়ার করি, যে যতটা পারি, আমাদের 100 শেয়ার চ্যালেঞ্জটাকে আজকে পূর্ণ করতে পারি। দেখি তো, সময় আমাদের হাতে আছে আগামী 3 মিনিট। আমি একটু চেক করবো যে কারা শেয়ার করবা, একটু ডান লিখেও জানাইও। শেয়ার করে আবার চুপ করে থাইকো না, তুমি যে আমাকে উপকার করলা এটাও একটু জানাও, তোমার নামটাই মুখস্থ করতে চাই। আচ্ছা, একটু আমাদের 47টা শেয়ার লাগবে 100 ডান হইতে, দেখি কারা কারা করে দাও। ওকে, আচ্ছা, তাহলে সবাই বলতেছো যে 4-এর গ বলতেছো, রাইট? 4-এর গ বেশি আসতেছে, যে বাংলাদেশের মানচিত্র আঁকেন জেমস রেনেল। উত্তর সঠিক। এর পাশাপাশি একটু বলে দাও যে এই জেমস রেনেলকে দায়িত্বটা কে দিয়েছিলেন, ওইটা একটু লিখে দিও আমাকে কমেন্ট করে। সবাই আমার প্রশ্নটা শোনার পরপরই কমেন্ট করে দাও।
5 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য কত? এটা দেখার পর একটু থামবা, কারণ এখানে তুমি নিজেও জানো যে বর্ডার গার্ডের জরিপ আর হচ্ছে গিয়ে এই যে শেয়ার ডান, আনিকা, তামান্না, আবু সাইদ, অনু, জায়েদ, তারপর হচ্ছে সবাই মোটামুটি, নীরহারা পাখি, অয়ন, মিশিলা। ওকে, খেয়াল করো, বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য আমরা জানি যে কত হবে। 5-এর যারা খ দিচ্ছ 4427, তাদের উত্তর সঠিক। এটা কিসের জরিপে? এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের জরিপে। তারপর ওকে 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 রবার্ট ক্লাইভ তোমরা যারা বলছো, এখানে জান্নাতুল স্বর্ণা আছো, ইসরাত লীলা, জান্নাত ফারিহা, তারপর জান্নাত ফেরদৌস, আর হচ্ছে এই নীল রানা হলুদ পরি সবচেয়ে অ্যাক্টিভ একটা মেয়ে আমার পেজে, পেইড ব্যাচে, সব জায়গায় খুবই। আমাদের কিন্তু 47টা শেয়ারের মিশন তোমরা একটু কমপ্লিট করে দাও, একটু 47 শেয়ারের মিশনটা কমপ্লিট করে দিও। আর বেশি লাগে না, আর 14টা শেয়ার লাগে। একটু সবাই যার যেই জায়গায় আছে একাধিক শেয়ার করে দাও, একটু ডান করে দাও, ব্যাস, আর চাইবো না কিছু তোমাদের কাছ থেকে। আচ্ছা ওকে, জেমস চ্যানেল 4427। আর বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই? এখানে যারা ক দিচ্ছ বান্দরবান, উত্তর সঠিক, কিন্তু আরেকটা জেলাও তো রয়েছে, সেটা একটু কমেন্ট করে লিখে দাও। যে যদি স্মার্ট পোলাপান হয়ে থাকো তাহলে ওইটাও পারবা, ওইটা একটু কমেন্ট করে লিখে দাও। আর তোমরা অনেকেই বলো যে ভাইয়া আপনার কোর্সে ভর্তি হওয়ার, আপনার কোর্স সম্পর্কে জানার বা আপনার সাথে যোগাযোগ করার, আপনার সাথে যোগাযোগ করে রাখবো, পরে কোর্সে লাগলে ভর্তি হবো। কোন নাম্বারে? নাম্বারটা কিন্তু আমার এখানে দেওয়া থাকে, দেখো এই যে 01737767421, 01737767421, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবো, আমার স্লাইডে দেওয়া থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে উত্তরগুলো তোমাদের সঠিক। এই যে কক্সবাজার কারা কারা লিখতেছো? কক্সবাজার কি কেউ লিখছো এই পর্যন্ত? দেখি, ঠিক আছে, কক্সবাজার যদি লিখে থাকো তাহলে উত্তর সঠিক। ওকে, কক্সবাজার, বাহ সুন্দর, কক্সবাজার। যারা সেকেন্ড টাইমের হিসেবে দেখছো তোমাদের জন্য আমি একটা কমেন্ট করে দিয়েছি, দেখো। আর আমার কোর্সের ভর্তির আমার এই যে এখানে কিন্তু এই পোস্টের ক্যাপশনে দেওয়া আছে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমার পেজেই দেওয়া আছে, যে এই যে পেজে বায়োতে দেওয়া আছে, আমার সব জায়গায় দেওয়া আছে আমার নাম্বার। তুমি তোমার সমস্যা নিয়েও যোগাযোগ করতে পারো, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আচ্ছা ওকে, আমরা সামনের আরও 2টা প্রশ্ন একটু দেখি। 7 নম্বর 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? দ্বিতীয়ত, বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল? দেখি, বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল? এই 2টা প্রশ্ন আবার একটু সুন্দর মতো উত্তর দিয়ে দাও। এইটা যারা পারবা তারা স্মার্ট, তারা আমরা পেইড ব্যাচে যারা পূর্বের ক্লাস করেছো তোমরা একটু গড়গড় করে পারবা, আমি জানি, গড়গড় করে এটা উত্তর করতে পারবা আমি জানি। দেখি এই 2টা প্রশ্ন উত্তর একটু করে দাও যারাই আছো। দেখি, যাচাই না করলে তো হলো না, পড়ায় গেলে তো হলো না, যাচাই করো নিজেকে। দেখি আর আজকে ক্লাসটা কি একটু বাড়াবো, বড় করব, নাকি 1 ঘন্টার মধ্যে রাখবো? তোমরা যদি অনুমতি দাও যে ভাই একটু বড় করেন, আজকে একটু যেহেতু ক্লাসে ঢুকেই গেছি তাহলে একটু ভালো কিছু নিয়ে তারপর ফিরি। ওকে, আর আমি আবারও বলছি, এটা পেইড ব্যাচের ক্লাস, একটা ডেমো ক্লাস, জাস্ট দেখানোর জন্য যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগে। এটা দেখার পর তুমি ডিসিশন নেবা যে অ্যাড হবা কিনা পেইড ব্যাচে। আচ্ছা ওকে, 7-এর বলতেছো তোমরা ক, রাইট? আচ্ছা, 7-এর বলতেছো যে এ, ক, পিঙ্কি, মারুফ, ফাহমিদা, মিশালা, সাইদুল সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম সাইদুল, আশা করি ভালো আছো। নীরহারা পাখি, মোহনা 4-এর মধ্যে আছো। আচ্ছা, পিঙ্কি, আর হচ্ছে খাদিজাতুল কুবরা, জনাব আলী। আচ্ছা, বড় করেন বলতেছো, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। ওকে, সাদিকুন্নার বলছো, সবাই বলছো 7-এর ক। তাহলে পশ্চিমবঙ্গ এমন একটা ভারতের রাজ্য যেটা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে। আর অপরদিকে আসামকে দেখতে পাচ্ছ, এই আসাম কিন্তু সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ, সবচেয়ে কম আসাম। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ, সবচেয়ে কম আসাম। যদিও চোখের দেখা যায় যে ত্রিপুরা সবচেয়ে কম, কিন্তু আসলে কিন্তু আসাম সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে। ম্যাপের দিকে যদি খেয়াল করি, এক্স্যাক্টলি ম্যাপ কথা বলবে, তুমি খেয়াল করো যে তুমি দেখো যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করেছে। এখন আসাম দেখা যাচ্ছে এত বড়, তারপর বলছি আসাম সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে। এর নেপথ্যে কারণ হচ্ছে, দেখো আসাম এদিক থেকে এতটুকু,
আর এই দিক থেকে এতটুকু, যদিও এই ম্যাপটার কিছু কিছু জায়গায় একটু ঝামেলা আছে, একটু চেঞ্জ আসবে, তো এতটুকু মিলে হবে, এতটুকু হবে সর্বোচ্চ। আর ত্রিপুরাকে ছোট দেখা গেল কারণ এই আসামের মাঝখানে মেঘালয় চলে আসছে, এই কারণে কিন্তু আসাম কম বর্ডার পেয়েছে। আর ত্রিপুরা দেখো এখান থেকে শুরু করে এগুলো কিন্তু সোজা না, এই দাগগুলো কিন্তু কি কেমন জানো, এরকম বক্রাকার, এরকম সর্পিল আকার আর কি, যাকে বলতে পারি আমরা। এইভাবে ঘুলে এইভাবে গেলে কিন্তু অনেকটা বর্ডার হয়। তাহলে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে, সবচেয়ে কম হচ্ছে আসাম। ত্রিপুরাকে ছোট দেখা গেলেও ত্রিপুরা কিন্তু মোটামুটি ভালোই বর্ডার শেয়ার করেছে। কনফিউশন ক্লিয়ার? এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, আমাকে প্রশ্ন করে ভাইয়া কিভাবে কি এই মেঘালয় যদি এই আসামের বুক চিরে এখানে না থাকতো তাহলে কিন্তু মেঘালয়ের আসামও কিন্তু হতো দ্বিতীয়, রাইট? প্রথমও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল অনেকটা বড় জায়গায়। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় আসলাম। ক্লিয়ার? ওকে, 4টা শেয়ার দিলে 100 করে দিল আরিফ খান জয়। আরিফকে অনেক বেশি কৃতজ্ঞতা আরিফ। ওকে, লাভ রেক দিয়ে দিলাম তোমার ইয়াতে। আচ্ছা, ক্লিয়ার। এটা কি ডান কিনা? আর বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল? দেখি 100 শেয়ার ডান, সবাইকে থ্যাংক ইউ। কত সুন্দর তোমরা ডান করে দিয়েছো। ওকে, কোন জেলা আসামের অংশ ছিল এটা একটু কমেন্টটা দেখে হয়তো তোমরা কমেন্ট করেছো। সজীব রায় বলছে আমার কমেন্ট পড়ে না, আমি কমেন্ট পড়লাম। সজীব ভাইয়া ভালো আছো? কমেন্ট পড়লাম, হ্যাঁ ঠিক আছে। মোহাম্মদ ফিরোজ লাভ রেক দিচ্ছে। এইটা কোনটা হবে? এটা কি হবে, সিলেট হবে নাকি? এটা বোঝাই যাচ্ছে, এটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নাই। এই আবার 8-এর ঘ কে লিখতেছে? শিওর তোমরা সিলেট হবে না? বাহ, ভালো আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ বেশি বর্ডার শেয়ার করেছে আর সব থেকে কম বর্ডার শেয়ার করেছে হচ্ছে আসাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রশ্নগুলো উত্তর করতে যাবা, প্রথমে যখন সঠিক উত্তর খুঁজে বের করতে না পারবা তখন তুমি উত্তর বাদ দিবা। যেমন আমরা যদি বাদ দিই যে চট্টগ্রাম তো সিলেটের অংশ থাকার সম্ভাবনাই নেই, হ্যাঁ। কুমিল্লা কি থাকতে পারে? কুমিল্লা পাশে ত্রিপুরা আছে। সিলেট আর দিনাজপুর নিয়ে সবার মাঝখানে একটু কনফিউশন। এবার ম্যাপটার দিকে তাকাও। ম্যাপটার দিকে তাকালে তুমি দেখো এইটা হচ্ছে দিনাজপুরের আশেপাশে এদিকে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ, দিনাজপুরের আশেপাশে দেখতে পাচ্ছ দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ, আর সিলেটের আশেপাশে দেখতে পাচ্ছ এই যে আসাম। তাহলে বলো কোনটা উত্তর হবে, দিনাজপুর নাকি সিলেট? দেখি তাও কেউ বলতে পারো কি না। দিনাজপুর নাকি সিলেট? প্রশ্নটা আমি আবারও তোমাদের সামনে উত্থাপন করলাম, উত্তর করো। সামনে আমাদের ক্লাসে আর অনেক চমক রয়েছে, কেউ যেও না। যারা নতুন দেখছো একটাই রিকোয়েস্ট, পোস্টে একটা রিয়েক্ট করে দাও আর একটা আইডিতে শেয়ার করো, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। ওকে, রিয়েক্টটা করে দিয়ে একটু ডান লিখে জানাও, রিয়েক্ট করে দাও পোস্টে একটা, যাতে ক্লাসে সবার মাঝখানে সমাদৃত হয়, সবার মাঝখানে যাতে ছড়িয়ে যায়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 7 আর 8 নম্বর প্রশ্ন, এরপরে আমরা কিন্তু সামনের দিকে চলে যাব, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখি কারা উত্তর করতে পারো। ওকে, আচ্ছা, এর ইতিহাস অনেক পুরনো, সিলেটের আসামের সাথে যুক্ত ছিল, গণভোট টনভোট অনেক ইতিহাস আছে। তাহলে কি হবে, দিনাজপুর না আসাম? কারা দিনাজপুর লিখলা? দিনাজপুর নাকি সিলেট, কোনটা হবে? দেখি তো বাচ্চা কাচ্চারা কোনটা উত্তর করতেছো তোমরা, দেখি। এই যে সিলেট ডান লিখতেছো, থ্যাংক ইউ। ওকে, এইবার আমি তোমাদেরকে না একটা কথা বলতে চাই ভাই, চোখ বন্ধ করে এই টপিকটাকে 50% দিয়ে লিখে রাখো, 50% দিয়ে একটা লিখে রাখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন চাকরির পরীক্ষা, 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা, BCS, যত পরীক্ষা, এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হয় চলে আসে একটা প্রশ্ন, নয় আসে না। এটা মুখস্থ রাখা তোমার জন্য একটা সেফ জোন। এটা মুখস্থ রাখলে তোমার এটা চেঞ্জ হয় না, এই টপিকটা সারা বছর সেম থাকে। সেটা হচ্ছে বিভিন্ন জেলার পূর্ব নাম। এখান থেকেও আমি কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দাগিয়ে দিব,
ওকে, ডাকিয়ে দিব যেগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে। বাট তোমার কাছে যেহেতু অঢেল সময় রয়েছে, সবাই যদি চ্যালেঞ্জ নিয়ে এই পূর্ব নামগুলো একটু মুখস্থ করতে পারো, আমি জানি এখান থেকে অনেকটা তোমরা জানো, তোমাদের জন্য এটা অনেক ফায়দা হবে। তো এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এই টপিকটাকে 7 স্টার দিতে চাই। 7 স্টার একটা টপিক হচ্ছে এই বিভিন্ন জেলার পূর্ব নাম এবং বিভিন্ন ভৌগোলিক উপনাম, এই দুটো টপিক, বিভিন্ন জেলার পূর্ণ নাম এবং ভৌগোলিক উপনাম। ক্লিয়ার? আমি 7 স্টার দিয়ে দিই। সাদিকুন নাহার, আব্বু আম্মু সহ ক্লাস করতেছি। আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনার মেয়েকে বলেন যে একটু ক্লাসে মনোযোগ দিতে, একটু কমেন্ট কম করতে। সাদিকুন নাহার কিন্তু খুবই দুষ্টামি করে, প্রত্যেক ক্লাসে খুবই ফাইজলামি করে, একদম পড়াশোনায় মনোযোগী না। ওর একটু দেখেন, ঠিক আছে, একটু ভালো করে দেখেন। আর যদি হাতে আশেপাশে যদি একটু ব্যাটার থাকে একটু মাইরেন, ক্লাসে মনোযোগ দিতে পারেন। আচ্ছা, বিভিন্ন জেলার পূর্ব নাম বলতে বাংলাদেশের যে জেলাগুলো এখন রয়েছে, দেখো এই জেলাগুলো আমাদের জেলাও ছিল না, এগুলো একটা একটা জনপদ ছিল। গৌড় ছিল, বঙ্গ ছিল, ত্রাম্যলিপ্ত, তারপর হচ্ছে হরিকেল, পুন্ড্র, এর আগেও আরো অনেক নাম ছিল এই জায়গাগুলোর, তাই না? তো যেই নামই থাকুক এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়। আজকের যে বর্তমান দেখতে পাচ্ছ যে তোমার ময়মনসিংহ জেলা, এটার নাম যে চেঞ্জ হবে না, আমরা কেউ হলপ করে বলতে পারি না। তাহলে এই পূর্ব নামগুলো যখন আমরা পড়তে যাই, এটা কি গুরুত্ব, এই নামগুলোর সাথে অনেক ইতিহাস জড়িত। অন্তত তুমি সেই ইতিহাসের একটা অংশ মুখস্থ করো। তবে এগুলো একদিনে মুখস্থ করতে পারবা না, এগুলো মুখস্থ করতে হলে তোমার একটু সময় নিয়ে মুখস্থ করতে হবে। অ্যাডমিশন সময় হলে পাকাপাকি মুখস্থ হবে। এখন শুধু একবার জেনে রাখলে অনেকের চেয়ে আগায় থাকলা। অ্যাডমিশন সময় এসে তোমার বন্ধু নতুন দেখলো, এই টপিকের দেখে মাথা তার ঘুরে যাবে, প্রেশার পড়ে যাবে। আর তুমি জানবা, অন্তত তুমি এটা জানবা যে এই টপিকটা আমি দেখছি নাবিল ভাইয়ের ক্লাসে, অন্তত তুমি এটা জানবা। আবার এখানে অনেকেই আছে যারা আমার কোর্সে এখন অ্যাড হও নাই, অ্যাডমিশন সময় হবা, সিদ্ধান্ত নিয়ে রাখছো, আমি জানি। কারা কারা এরকম আছে একটু কমেন্ট করো। বাট তখন কিন্তু কোর্স ফি বেড়ে যাবে, খেয়াল করো। জেলার পূর্ব নাম, যেমন এই মুন্সিগঞ্জ জেলার পূর্ব নাম ছিল বিক্রমপুর। এই বিক্রমপুরের মিষ্টি খুবই বিখ্যাত, আমরা সবাই জানি। বিক্রমপুর বা মুন্সিগঞ্জের কেউ আছে কিনা কমেন্ট করে জানাও। এখানে কার জেলা পড়বে সেটা কমেন্ট করে জানাও। তো ঠিক আছে, এই বিক্রমপুর মুন্সিগঞ্জের ছিল পূর্ব নাম। হ্যাঁ, গাজীপুরের পূর্ব নাম ছিল ভাওয়াল। একটা গাজীপুরের কলেজ ভাওয়াল বদ্রে আলম একটা কলেজ আছে, তোমরা জানো। তো এই ভাওয়ালের গাজীপুরের পূর্ব নাম ভাওয়াল। এই ভাওয়ালের যিনি রাজকুমার ছিলেন, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কার্জন হল আছে না, ওইটা করার জন্য কিন্তু অনেক টাকা দান করেছিলেন বা তিনি দিয়েছিলেন। এই ভাওয়ালের রাজকুমার, ওনার টাকা নিয়ে কিন্তু এই যে বর্তমান যে কার্জন হল সেটা দাঁড়িয়েছে। আমি যদি দেখি, ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। রাজশাহীর রামপুর আর বোয়ালিয়া, দুইটা, কোনো কোনো সময় রামপুর আসে, কোনো সময় বোয়ালিয়া আসে, যেটাই আসে তোমার দুইটা একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, রামপুর বোয়ালিয়া তুমি একসাথে মুখস্থ রাখবা, রামপুর বোয়ালিয়া, রামপুর বোয়ালিয়া। রাজশাহী রামপুর বোয়ালিয়া দুইটা একসাথে মুখস্থ রাখবা। বাগেরহাট ছিল খলিফাতাবাদ। নোয়াখালী সুধারাম ভুলুয়া। বরিশালেরটা খুবই ইম্পর্টেন্ট, চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর, বাখরগঞ্জ যেটা দেখা যায়। বোলার দক্ষিণ শাহবাজপুর, দিনাজপুরে গন্ডওয়ালা ল্যান্ড, ফেনীর শমশেরনগর, সিলেটের জালালাবাদ, শ্রীহট্ট। এই দুইটা একটু ইম্পর্টেন্ট। এবার কিন্তু দুইটা অপশন ছিল, এটা এসেছিল এবার। কক্সবাজারের পালঙ্কি, কুষ্টিয়ার নদিয়া, যশোর খলিফাতাবাদ। আর এই যে খলিফাত আবাদ ছিল বাগেরহাট, আর খলিফাতাবাদ যশোর। খুলনা জাহানাবাদ, সাতক্ষীরা সাতঘরিয়া, জামালপুর সিংহজানি, এরকম করে সবগুলো কিন্তু মোটামুটি এখানে দেওয়া আছে। তো এখান থেকে কিছু কিছু আছে খুবই ইম্পর্টেন্ট, বাট আমরা সব পড়বো। তোমার বই এখান থেকে যদি আরও কিছু বাড়তি থাকে তুমি সব পড়বা। এটা মুখস্থ রাখলে অ্যাডমিশন তুমি 1 মার্ক পাবা নিশ্চিত, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবা। আমি আজকে চ্যালেঞ্জ করে দিলাম, 100% চ্যালেঞ্জ, 100%। যদি না আসলে আমার কাছ থেকে সবাই 500 টাকা করে জরিমানা নিও। আর চাকরির পরীক্ষায় তো এগুলো আসেই। যখনই কোনো প্রশ্নকর্তা একটা প্রশ্ন করবেন, তিনি চিন্তা করেন কোন জায়গা থেকে প্রশ্ন করব, এই জেলার পূর্বনাম থেকে একটা প্রশ্ন করে দিয়ে এটা তুলে দেন সুন্দর করে। হয় তুলে দেন কোনগুলা, এই যে রাজশাহী, বরিশাল, সিলেট, যশোর, কুমিল্লা, এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7টা দিলাম, এইগুলো হচ্ছে টপ কমন, একদম টপ 07, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে আমি তো ডেফিনেটলি বললাম যে সবগুলো ইম্পর্টেন্ট, একটা বাদ দিবে না। প্রথম তুমি একদিন বসে এই কয়টা পড়লা, তারপর এই কয়টা পড়লা, এই কয়টা। আমি যেটা করতাম, যখন দেখলাম প্যারা লাগতো আমি ভাগ করে পড়তাম, এবং এই কয়টা পড়ার পর পরের দিন যখন আমি এই কয়টা পড়তাম তখন আবার এগুলো একটু রিভিশন দিয়ে নিতাম।
আবার যখন নতুন করে এটা পড়তাম তখন আবার এতগুলো রিভিশন দিতাম, পরে যখন আবার এটা পড়তাম তখন এতগুলো সবগুলো রিভিশন দিতাম। আমি কিন্তু এই টেকনিকে পড়তাম, ঠিক আছে? তোমরাও এটা ফলো করতে পারো, অল্প অল্প করে পড়বা বা একদিন একটু সবগুলো দেখবা এবং পড়ার মাঝখানে গ্যাপ দিবা। পড়ার মাঝখানে যদি আনন্দই না পাও, জীবনটাকে এনজয় করতে না পারো, প্যারা না নিয়ে গ্যাপ দিয়ে মজায় মজায় পড়বা। হ্যাঁ, এগুলো একটু বোরিং লাগলেও দেখবা কাজে লাগলে যখন কমন পাবা তখন লাইফটা আবার ভালো কাটবে। হ্যাঁ, ঠিক আছে। কুমিল্লাটা বেশি ইম্পর্টেন্ট, ত্রিপুরাটা বারবার আসে, বারবার ত্রিপুরা আসে, ঠিক আছে? এই সবগুলোর পিডিএফ যারা আমার পেইড ব্যাচে আছে ওরা পেয়ে যায়। আমি তোমাদেরকে যদি দেখাই একটু পরে দেখাবো, বাট পেইড ব্যাচে এগুলো পিডিএফ পেয়ে যায়, এগুলো কথা বলতেও হয় না। ওকে, ঠিক আছে, ওকে। এইবার চলো তোমাদের একটু কুইক যাচাই করি। আচ্ছা, কুইক যাচাই করার আগে তোমাদেরকে এই দেখো, এগুলো উত্তর করতে তখনই পারবা যখনই তোমরা এইগুলাকে একটু পড়বা। তাহলে সময় তোমাদের হাতে দিলাম আমি 20-30 সেকেন্ড, একবার করে দেখে যাও। দেখি তো এই একবারে দেখায় এই লাভ অ্যাট ফার্স্ট সাইটে তুমি তোমার প্রিয়তমা বা প্রিয়তমকে কতটুকু মনে রাখতে পারো। সো লাভ অ্যাট ফার্স্ট সাইটে যারা সবচেয়ে বেশি মনে রাখতে পারবা, তার মানে তোমরা লাভ অ্যাট ফার্স্ট সাইটে প্রেম করবা, ওইভাবে বিয়ে করবা, ঠিক আছে? আজকে এটা প্রমাণ করবো আমি। সো দেখি একটু উত্তর করো, এটাকে একটু পড়ো একবার করে। আমি একটু চুপ হয়ে গেলাম, আমি বকবক করলে তো আর পড়তে পারবা না। বই দেখে যারা উত্তর করবা এমসিকিউ, এটা করো না, ঠিক না? নিজের সাথে নিজে প্রতারণা করবা, হ্যাঁ, এটা করা ঠিক না। এবার তোমরা এই 3টা প্রশ্ন উত্তর করো। বরিশালের প্রাচীন নাম আর সিলেটের অপর নাম। হ্যাঁ, এখানে আর হচ্ছে দেখো, সিলেটের প্রাচীন নাম কিন্তু শ্রীহট্ট, আর সিলেটের অপর নাম কি, সেখানে একটা উত্তর আছে। আর কুমিল্লার পূর্ব নাম। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন আসবে, ঠিক এইভাবে সিম্পলি প্রশ্ন আসবে। মুখস্থ থাকলে উত্তর করতে পারবা, আর না মুখস্থ থাকলে আন্দাজে দাগাইলে মাইনাস মার্কিং খাবা, শেষ। এখানে কোনো জটিলতা থাকবে না। কোনটা পূর্ব নাম কি, ডিরেক্ট এইভাবেই প্রশ্ন আসে। দেখে এই 3টা প্রশ্নের উত্তরটা তোমরা করে দাও। ওকে, উড়াধুরা দ্রুত উত্তর করো। কে সবার আগে উত্তর করতে পারবা, বা সবাই চেষ্টা করো, ভুল হলে কোনো সমস্যা নাই। কখনো আমার ভুল হলে আমি বকা দিছি এরকম কোনো রেকর্ডই নাই। ভুল হলে আমি আরো তারা পছন্দ করি। তুই ভুল করছিস বলেই তো আমি একটু পারি বলে ভাল লাগে, তোকে শিখাইতে পারলাম। তুই ভুল করলি, ভুল থেকে শিক্ষা নিলি, এটা আবার তুই নিজেও শিখাবি। ভুল করবি, উড়াধুরা ভুল করবি আমার সামনে। ভুল করলে কিসের বকা? অথচ ভুল করলে স্কুল কলেজে পিঠে চামড়া উড়াই ফেলছে, পিডায়া একদম। ভুল বললেই পিটাইছে, এই হাতগুলো কত মার খাইছি। দিন চেঞ্জ হয়েছে, এখন ভুল করলে পিটাবে কেন? ও ভুল করছে টিচারের কারণে, ও পারে না টিচারের কারণে। ওর দেখার দায়িত্ব তোমার, সবার মেধা তো এক না। ও ফাঁকিবাজ তোমার টিচারের কারণে। সবাইকেও যদি লাইনে নিয়ে আসা যাবে না, তবে বেসিক যেটা আনা দরকার, ঠিক আছে? তো তোমার ভুল করো, ভুলের জন্য কোনো সমস্যা নেই, বাট উত্তর করো, চেষ্টা করো, অ্যাটেম্প্ট নাও। হ্যাঁ, এইটা তোমাকে দেখবো অনেক আগায় রাখবে। হ্যাঁ, উত্তর করো। আমি দুঃখিত, উত্তর করো 3টা প্রশ্নের। আমি একটু কমেন্টগুলো পড়ে দেখি কারা কারা কমেন্ট করছো। ওকে, পিঙ্কি ওকে, দেখি একটু কমেন্ট করো সবাই। ওকে, তাহলে তোমরা কুমিল্লার প্রাচীন নাম ত্রিপুরা দিচ্ছ, অতি সঠিক। সিলেটের অপর নাম জালালাবাদ দিচ্ছ, অতি সঠিক। বরিশালের প্রাচীন নাম কি দিচ্ছ সবাই? বাখরগঞ্জ।
এই যে বাখরগঞ্জ যুক্তবর্ণটা অনেক লিখতে পারো না, এই জন্য অন্য লিখতেছো যুক্তবর্ণতে কাঁচা তোমরা। ভাই রে ভাই, ভাই রে ভাই। সাব্বির হোসেন PDF পেইড ব্যাচে দেওয়া হয় ভাইয়া, এটা প্রাইভেট ব্যাচেই দেওয়া হয়, ওদের ক্লাসটা তোমাদের ফ্রি দিচ্ছি, এর মানে এই না সব কিছু দিয়ে দেবো। আচ্ছা দেখো বরিশালের প্রাচীন নাম আসছে, এখানে দেওয়া আছে চন্দ্রদ্বীপ, বাকলা, ইসলামপুর, বাখরগঞ্জ, 4টা আছে, সবগুলো মুক্ত রাখবা। তো এখানে দেওয়া আছে দেখো বাখরগঞ্জ আছে, সেই বাখরগঞ্জটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখলা ক্লিয়ার। আচ্ছা এইবার আমি যেটা বললাম যে আজকের ক্লাসটা চাইলে আমি আর একটু লেন্দি করতে পারি, লেন্দি করব না, কারণ এর পরের যে টপিকগুলো এগুলো পেইড ব্যাচে অলরেডি পড়ানো আছে। এই তোদের এগুলো পড়ানো আছে না, বাংলাদেশের সমুদ্র বিজয়, কার সাথে কি, এগুলো পড়ানো আছে। এই যে এগুলো ম্যাপ দেখে পড়াইছি না তোদের, কার সাথে বিরোধ হয়েছে, কত পাইছে, কি পাইছে, তো এইগুলো পেইড ব্যাচের ক্লাসগুলো আর এখানে রিপিট করি না, এগুলো খুব মজা করে পড়াইছি। আমি তোমাদের এখন 1টা মিনিট যেই কথাগুলো বলবো, যারাই 2টা কান খুলে কথাগুলো শুনবা তারা কিছু জিনিস শিখতে পারবা, তাদের কাজে লাগবে। আমার জিকে ব্যাচ সম্পর্কে তোমাদের এটাতে কেন দরকার, তোমার কি লস হবে সেগুলো নিয়ে। প্রথমত HSC 24 ব্যাচ, HSC পরীক্ষা ধরো 1 মাস পর, পরীক্ষাটা ধরো 1 মাস চললো, তোমার 2 মাস বা 2.5 মাস আমি যাই বলি, এরপর তুমি ফাইনালি তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো পরিচয় নাই, তুমি কোনো ছাত্র না, তুমি HSC পাস করা একটা ছাত্র, তোমার আর কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নাই, তুমি সিদ্ধান্ত নিতে ভুগতেছো কি করবা। কেউ IELTS বা বিভিন্ন ভাষা শিখে বিদেশ যাবে, কেউ হচ্ছে প্রাইভেটে ভর্তি হবা, হয় আগে থেকে প্ল্যান, যারা আগে থেকে প্ল্যান তারা আমার ক্লাস এখানে করতেছো না, বেশিরভাগ মোস্ট অফ দা তোমাদের প্ল্যান হচ্ছে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে পড়বা। 2 মাস পরে তোমার আর পরিচয় নাই, নতুন পরিচয় তৈরি করার জন্য তোমাকে পড়তে হবে। এবং সবার বেশিরভাগ এখানে টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। কার টার্গেট DU একটু কমেন্ট করে দেখিয়ে দাও যে তোমার টার্গেট DU কিনা। বেশিরভাগই টার্গেট প্রথমে DU থাকে, তারপর একটা কালক্রমে সে জাবিতে, রাবিতে, চবিতে সব জায়গায় ভর্তি, সবাই যার যার মতো সেট হয়ে যায়। কিছু কিছু মানুষ থাকে যারা চান্স পায় না ভুলের কারণে। কি ভুল সেই নিয়ে অনেক আলোচনা হতে পারে, তবে যেটা বলবো আমার যে কোর্সটা আছে আমি তোমাদেরকে একটু বলি, একটু দেখাই, একটু খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, এই যে কোর্সটা আছে, এই কোর্সটাতে অ্যাড হইলে যারা 24 ব্যাচ, স্পষ্ট কান খুলে আজকে কথা শোনো, আর এই কথা আর বলবো না। তোমাদের যারা 24 ব্যাচ, তোমাদের এই একটা কোর্সে অ্যাড হলে কি পাবা আমি তোমাদেরকে একটু স্পষ্ট করে বলে দিতে চাই। তোমার অ্যাডমিশন সময় তোমার যে টার্গেট ঢাবি থাকে, ঢাবি কেন্দ্রিক সবার আগে পড়ানো হবে, এবং ঢাবির সিলেবাস, রাবি 24 সিলেবাস মিলে ওইগুলো কভার হয়ে যাবে। ঢাবি ডান হবে পুরো A to Z। এবং এই বছর কি পরিমাণে কমন পড়েছে, কি হারে, তা তো তোমরা দেখেছো, আমার পেজে ভিডিও দেওয়া আছে কয়টা কমন পড়েছে। ঢাবি পাবা, এটাতে ঢাবি অনেকের হবে না, তাই তুমি এরপরে নতুন টাকা দিয়ে কোর্সে অ্যাড হবা, অনেক জায়গায় হইতে হবে, তোমাকে বিপদে পড়বে। এখন তুমি হয়তো কনফিডেন্ট যে আমি ঢাবি হয়ে যাবে, ভাই বাস্তবতা ভিন্ন। ঢাবির পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়, চট্টগ্রামের হয়, সেটাও এই একই কোর্সে পাবা। এইটা তো না হইলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, যে 24টা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটাতে তুমি টার্গেট ছিল, ওইটা তো এই কোর্সে পাবা ক্লাস, সব প্রিপারেশন ডান। জাবিরটাও হবে, ঢাবির আগে বিউপি থাকে, বিউপির পরীক্ষা থাকে, বিউপি জিকের মোটামুটি ডান হবে। মেডিকেল থাকে, মেডিকেল তো 100% ডান হবে। যারা মেডিকেল টার্গেট করে সায়েন্স থেকে দেখছো, মেডিকেল জিকে, নার্সিং জিকে, ডেন্টাল জিকে পুরো এই একই কোর্সে ডান। তাহলে একটা কোর্স সকল বিশ্ববিদ্যালয়ের সমাধান ডান, তোমাকে আর কোনো জায়গায় ঘুরতে হবে না। এবার আসি, কোর্সে অনেকে ক্লাস করে কিন্তু বেশিরভাগই কমন পাওয়ার পরও জিকেতে ফেইলও করে। কেন করে জানো? কারণ হচ্ছে তারা পর্যাপ্ত এক্সাম দেয় না। যেমন আমি তোমাদের ক্লাস শেষে কিছু MCQ সলভ করে দিলাম না, আমার প্রত্যেকটা লেকচার মানে অ্যাডমিশন সময়ে একটা করে এক্সাম থাকবে। আমি এরকম এক্সাম না, আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করবা, তোমরা অপশন থাকে পরীক্ষা দিবা, সাবমিট করবা, কয়টা ভুল উত্তর, কয়টা সঠিক উত্তর, কত পাইলা, কে কত পাইলো, তোমার র্যাঙ্কিং কত, তোমার পুরা পরীক্ষার শিটটা প্রিন্ট করে রাখতে পারবা এক্সামগুলা। এই সব এরকম টাইপের পরীক্ষা সুযোগ পাচ্ছ। পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা লেকচারের পর একদিন ক্লাস, এরপর দিন ওই লেকচারের পরীক্ষা, তোমার কি ওই টপিকের সমস্যা হবে না। এরপর তোমার যখন পুরো সকল টপিক শেষ, পরীক্ষার 10 দিন আছে, 15 দিন আছে, শুরু হয়ে যাবে টানা মডেল টেস্ট পরীক্ষা, পুরো র্যান্ডম। ওই বিশ্ববিদ্যালয় ঢাবির আগে ঢাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, ক্লাস, সকল বিশ্ববিদ্যালয়ের রিভিউ ক্লাস। আর আমার স্লাইডগুলো কীরকম সুন্দর হয় ম্যাপ দেখিয়ে, এই স্লাইডগুলো 4 থেকে 5-6টা বই আমার নোট কালেক্ট করে সবগুলো থেকে বানানো, এখান থেকে কমনও পড়ে, তুমি স্লাইডগুলো পেয়ে যাবা। আবার অ্যাডমিশনে যারা ঢাবি টার্গেট করছো,
বাংলা ইংলিশে লিখিত আছে সেটার একটা দায়িত্ব আমি নিব, আমি জানি, আমি ক্লাস করাবো, আমি শিট দেবো, তোমরা জানো। তাহলে 24 ব্যাচ যদি এখন তোমাদের এইচএসসিতে ফোকাস করতেছো, ভালো করে করো, রেজাল্ট আগে দরকার। কারণ এই তোমার একাডেমিক ক্লাস পড়া থেকেও কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে, বেশি আসে। বাট আমি সপ্তাহে এখন শুক্রবার একটা করে ক্লাস নেই তোমাদের। শুক্রবার যেমন শুক্রবার রাতে ক্লাস থাকবে। তুমি যদি একটা ক্লাস করতে চাও এখন করলা, গ্যাপ টাইমে 1 ঘন্টার একটা ক্লাসে এরকম মুখস্থ হয়ে যাবে, করে নিয়ে রাখলাম। বা যদি না ভাই এখন করবো না, এগুলো থাকুক, আমি এখন ডিসকাউন্ট যেহেতু চলতেছে, এখন কেন অ্যাড হবা? কারণ এখন তুমি আজকে এবং 19 তারিখ পর্যন্ত আমি বর্ধন করলাম, ভর্তি হলে তুমি 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এই 50% ডিসকাউন্টে এটার দাম আসে 1350 টাকা, আর অ্যাডমিশন সময় হয়ে যাবে ধরো 2500 টাকা বা তার বেশি হয়ে যাবে। তখন তুমি ভর্তি হবা ডেফিনেটলি, যখন দেখবা যে তোমার প্রয়োজন হবে। তো এই 1350 টাকা ভর্তি হওয়ার জন্য আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাতে বিকাশ বা নগদ আছে। বিকাশ বা নগদে এইটাতে তুমি সেন্ড মানি করবা, যেহেতু পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে লাস্ট ডিজিটটা বলে রাখবা কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো। তোমার যদি হোয়াটসঅ্যাপ না থাকে, আমার পেজে নক দিয়ে টাকা পাঠায় পেজে বলে দিবা। ক্লিয়ার? এখন 24 ব্যাচের কথা ডান। তোমার অ্যাডমিশনের যদি নিশ্চিত থাকতে চাও, আর কোনো কোর্স লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার ক্লাসগুলো করবা, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, যারা বিভাগ পরিবর্তন করে দিবা, সায়েন্স বা অন্য গ্রুপে সাধারণ জ্ঞানের বেলায় আমার নামটা মাথায় রাখো। এখন অ্যাড হলে ডিসকাউন্ট পাচ্ছ, আগায় থাকতে পারতেছো। যারা 25 ব্যাচ, তোমাদের সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, তোমরা এখনো চোখ খুলো নাই। তুমি যদি এখন থেকে আমার সাথে থাকো, আমার এই ব্যাচে 25 ব্যাচের স্টুডেন্ট কিন্তু সমান 24-এর সাথে, তুমি কিন্তু এখন জিকেটা ডান করে রাখো, তোমার কিন্তু আর কোনো টেনশন নাই। সকল বিশ্ববিদ্যালয়ের জিকে এই 24 সাথে তোমার একবার ডান হয়ে গেল ওদের সাথে, তোমার সময় এসে নামে মাত্র মূল্যে আমার সেকেন্ড কোর্সে অ্যাড হয়ে যাবে, যেহেতু তুমি আগে আমার স্টুডেন্ট ছিলা। তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয় টপ করবা, তোমরা এত আগে শুরু করছো, ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ টপ করবা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গাইডলাইন নিয়ে যাওয়া, কোন বই পড়বা, কোন সময় কি পড়বা, সব তো দায়িত্ব আমার। আর যারা 26 ব্যাচের কেউ কি আসো এখানে, 26, 27 বা তার ছোট, ওকে বলো 26 ব্যাচের কি কেউ আসো এখানে? 26 ব্যাচের বলো 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 26 ব্যাচের কেউ আসো কিনা, বা 27 ব্যাচের? তোমরা যারা এখন নতুন কলেজে উঠলা, কলেজে ওঠার পরেই আমি বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিয়েছিলাম বলেই চান্স পেয়েছি। তোমরা এখন থেকে আমার সাথে শুরু করো, আমি তোমাদেরকে গাইডলাইন দেবো, আমি তোমাদেরকে তৈরি করবো। এ ব্যাচে 26 ব্যাচের অনেকে আছে ডেফিনেটলি। সো 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, চোখ বন্ধ করে উইদাউট থিঙ্ক টুয়াইস, দ্বিতীয়বার চিন্তা করা ছাড়া এই নাম্বারে টাকা সেন্ড করে বিকাশে বা নগদে 1350 টাকা, 19 তারিখ পর্যন্ত সময় আছে, এরপর এটা 1600-1700 হয়ে যাবে, তুমি আমাকে নক দাও। অথবা যদি জানতেও চাও, আর একটু বিস্তারিত কথা বলতে চাও আমার সাথে, এইটাতে তুমি হোয়াটসঅ্যাপে কল দেবা বা ফোনে কল দেবা আমাকে, ডান। এবার যারা সেকেন্ড টাইমার আসো, তোমাদেরও আমি এই সেম ব্যাচে রেখেছি। কেন বলো তো? কারণ এই একটা ব্যাচে আমি সব থেকে ভেঙে ভেঙে পড়াচ্ছি, একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি। তোমাদের যেই বিশ্ববিদ্যালয় লাগুক এটা তুমি পেয়ে যাবা। প্লাস এখানে যখন আমি এক্সামগুলো নিব, এখানে কিন্তু কম্পিটিশন বেশি থাকবে ফার্স্ট টাইমারদের সাথে, আবার অনেক নতুন তথ্য আসবে। আবার আমি যদি 2-3টা ব্যাচ করতে যাই, আমি কিন্তু সব জায়গায় সময় দিতে পারবো না। মাথায় রাখবা, মানুষ কিন্তু আমি একজন। আমি তোমাদের সার্ভিসের কথা চিন্তা করে একটা রাখছি, যাতে করে একটাতে একদম কোপ দিয়ে দেবো, এক কোপ দিয়ে দেবো। সো সেকেন্ড টাইমার তোমরা যারা আসো, সামনে রাবি টার্গেট, চবি টার্গেট, গুচ্ছ টার্গেট, শেষ অব্দি ওই যে ক্লাস পরীক্ষা এক্সামের মন্টেজ বেস, তোমাকে মোটিভেটেড রাখা সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। সেকেন্ড টাইমার যারা আসো তাদের জন্য এই কোর্স, একজনও মিস করো না। তুমি যখনই দেখবা ভিডিওটা, তোমার জন্য এই অফারটা থাকবে ইনশাআল্লাহ। এখন যারা পেইড ব্যাচে যুক্ত হয়ে গিয়েছো, অনেকেই একটু আগে কমেন্ট করলে যে তোমার কেমন সার্ভিস পাচ্ছ, সার্ভিসের অনেকে আসো, দেখছো তোমরা অনেকেই আসো। তো তোমরা যারা ডিসিশন নিয়েছো, বাসায় কথা বলে এই একদিনের মাঝখানে একটু চিন্তা করে ভর্তি হয়ে যেও। আমি আর বেশি কিছু বলবো না, পরে তোমার নিজে একদিন অনেকেই আমাকে বলো, ভাই ভুল করছিলাম, আগের বার যদি ভর্তি দিতাম, এবার সেকেন্ড টাইমে এসে আপনার কোর্সে অ্যাড হইলাম, আগের বার হইলে চান্স হইতো, এই সেই হয়তো কিনা জানি না, কিন্তু ওর মনে হয়েছে যে আমি বেটার সার্ভিস দিছি অন্যদের জায়গায়। অন্যরা অনেক ভালো পড়ায়, কেউ খারাপ পড়ে না, সবাই সবার জায়গা থেকে ভালো পড়ায়। আমি কিন্তু কখনো আজ অব্দি শুনবা না আমি এক কথা বলছি যে আমি ভালো পড়াই, অন্যরা খারাপ পড়ায়। আমার চেয়ে ভালো জানে, ভালো বলতে পারে, ভালো পড়াতে পারে অনেকে আছে, তাদের স্টাইলটা ভিন্ন। তোমার যাদের ভালো লাগে তার কোর্সে অ্যাড হবা। তবে তোমার যদি মনে হয় যে না, এই মাসটার উপর ভরসা করা যায়, এর কমন পড়েছে, স্টুডেন্টরা চান্স পেয়েছে, যদি ভালো লাগে থাকে তাহলে অ্যাড হইও। বাট বাজারের বা যাই বলি এই জগতের সবাই মোটামুটি ভালো পড়ায়, কেউ খারাপ পড়ায় না, আলহামদুলিল্লাহ সবাই ভালো পড়ায়। সবার প্রতি আমার শ্রদ্ধা, তোমরা শ্রদ্ধা রাখবা। কখনো আমার ভালো বলতে গিয়ে অন্য কাউকে খারাপ বলবা না কখনো, এই করলে আমি খুব খারাপ লাগবে। সবার ক্লাস করবা, আমার ক্লাসের পাশাপাশি অন্যদের ক্লাস করবা। তুমি আমার কোর্সে অ্যাড হওয়ার আগে অন্য কার জিকে ক্লাস কোন ভাইয়ারা করায়, ওই ভাইয়াদের কোর্সের ক্লাসগুলো করবা, ফ্রি ক্লাসগুলো করে ওনাদের আমার সাথে কম্পেয়ার করবা,
সবার সাথে কম্পেয়ার করে তুমি একটাতে অ্যাড হবা, বা যদি মনে হয় না একটাতে না, নাবিল ভাইয়ের এখানে অ্যাড হয়েছি কিন্তু মনে হয় যে ওই ভাইয়ের এখানেও ভালো লাগে, তাহলে দুইটাতে অ্যাড হয়ে থাকলাম, একটাতে লাইভ ক্লাস করলাম, আরেকটাতে এটা করে তথ্যটা কালেক্ট করে রাখলাম, দুইটা মিলে আমি একটা বেস্ট প্রিপারেশন নিলাম, এ তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি বেস্ট সিদ্ধান্ত নাও তোমার বুদ্ধিমত্তা দিয়ে, কে ভালো পড়া এক্স্যাক্টলি, এটা তোমার উপর ছেড়ে দিলাম। এখন আমি আমার পেইড ব্যাচটা একটু ট্যুর করে দেখাই, যারা পেইড ব্যাচে নেই আর যারা এখনো যুক্ত হয়নি, এখান থেকে দেখা যাবে না হয়তো, যেতে পারে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের পেইড ব্যাচটা, দেখো 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 দেখো, আলহামদুলিল্লাহ তোমরা তোমাদের দোয়ায়, তোমাদের সাপোর্টে, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের সাপোর্টে, কার সাপোর্টে নাকি আমি জানি না, আমার স্টুডেন্টের সাপোর্টে, ওদের ভালোবাসায়, ওদের সাপোর্টে, ওদের কৃতজ্ঞতায়, ওদের সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ 519 জন আমরা গ্রুপে যুক্ত হতে পেরেছি আমাদের এই ব্যাচে, দেখতেই পাচ্ছ। এবং এই ব্যাচে তোমরা যারা দেখতে পাচ্ছ এখানে এই যে ক্লাসগুলো হয়, স্লাইড, পরীক্ষা, তারপর দেখতে পাচ্ছ যে এই যে এই ক্লাসগুলো, এই যে এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস, গত ক্লাসটা ছিল দেখো বাংলাদেশ পরিচিতির প্রথম পার্টটা কিন্তু ওরা পেয়েছে। তুমি খেয়াল করো এই ক্লাসে তুমি পাওনি, কেন পাওনি? কিছু টাকা, এখন যাদের আর্থিক প্রবলেম, তোমরা তো আর্থিক সমস্যায় ভুগছো, তোমাদের জন্য আমি সবসময় সহনশীল, তোমরা জানো। যাদের আর্থিক একটু প্রবলেম আছে আমি লাগলে ডিসকাউন্ট করে দিব, তবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, করে নক দাও, তুমি তোমার মনের কথা আমাকে বলো, আমি তোমার সাথে আলোচনা করব। বাট মিথ্যা বলে যদি টিচারদের ঠকাও, আল্লাহ তোমাকে দেখবে। এই দেখো আমাদের এই যে আজকে ক্লাসটা নিচ্ছি, এটার প্রথম পার্ট কিন্তু এই ক্লাসটা ছিল, দেখো পেইড ব্যাচে হয়েছে 1 ঘন্টা 35 মিনিটের ক্লাসটা। দেখো এই দেখো ওদেরকে আমি কিন্তু দেখো এই যে ম্যাপ দেখে কত সুন্দর করে রেখা বুঝিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে প্রত্যেকটা অক্ষাংশ দ্রাঘিমাংশ যারা বুঝে না, বা এই যে দেখো তুমি দেখো এই ম্যাপগুলো ক্লাসগুলো তুমি কেন মিস করতেছো আমি বুঝি না, এই যে প্রত্যেকটা রেখা দেখো বুঝাচ্ছি। তারপর দেখো আন্তর্জাতিক সময় যেটা ছিল, এই যে প্লাস 6 ঘন্টা, যে ব্যাপারটা অনেকেই বুঝে না, এটাকে গণিতটা কত সুন্দর করে একে একে ওদের বুঝাইছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা পেইড ব্যাচে তোমরা বুঝছো না বলো, এইগুলো তুমি কেন মিস করছো? এখন যদি শিখে রাখো দেখবা তুমি ইন্টারেস্টিং আর কনফিডেন্ট পাবা। তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা কি পাবা না, যদি একটু হেজিটেশনে ভুগো, তাহলে তুমি আমার ক্লাসগুলো করার পর সাহস পাবা, আমি পারতেছি, নাবিল ভাই তোমাকে দিয়ে হওয়াচ্ছে, আমি হচ্ছে, এই কনফিডেন্সটাই তোমাকে বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেশি পরিশ্রমী করে তুলবে। তাই অ্যাড হওয়াটা ইম্পর্টেন্ট। পেইড ব্যাচে যারা অ্যাড হয় ওরা অন্তত অন্যদের থেকে অনেক সাহসী হয়ে ওঠে, অনেক বেশি উদ্যমী হয়ে ওঠে। তুমি এই ক্লাসগুলো কিন্তু পেইড ব্যাচে হয়েছে, তুমি এটা মিস করেছো। এই দেখো আমাদের 4 নম্বর ক্লাস ছিল, নোবেল পুরস্কার নিয়ে কি সুন্দর আমরা পড়িয়েছি, দেখিয়েছি, দেখো পুরা, এগুলো কিন্তু তুমি মিস করেছো। পেইড ব্যাচে অনেকগুলো স্লাইড দরকার, স্লাইডগুলো কিন্তু পেইড ব্যাচে আমরা দিয়ে দিই। এখন যারা অ্যাড হয়েছো, যারা আগে ক্লাসগুলো মিস হয়ে গিয়েছে, এগুলো পেইড ব্যাচে 1 2 3 4 করে সুন্দর করে সাজানো আছে, অ্যাড হয়ে গেলে 3 4 দিনে করে ফেলতে পারবা, কোনো প্রবলেম নাই, সব কিছুর সমাধান আছে, আমি করে দেবো। এটাই কথা, আর আমি কোনো কথা বলবো না। তোমাদের দেখো কমেন্টে পিন করা আছে 24 25 26 বা সেকেন্ড টাইমার ব্যাচের কোর্সের ডিটেলস। আর হচ্ছে ক্লাসটা ভালো ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ওরা কত সুন্দর কমেন্ট করে, ওরা কিন্তু আমাকে ভালোবেসে কমেন্ট করে। যেদিন থেকে তোদের আমি বলে দিই আমি ক্লাস ভালো করাবো না, তোরা আমার লাইভে এসে বলবি নাবিল ভাই খারাপ ক্লাস করে, তোদের কাছে ওপেন বলে দিলাম। বাট আমি যদি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ, এই কথা তোরা বলতে পারবি না, তোরা বলতে পারবি না ইনশাল্লাহ, কারণ আমি চেষ্টা করি, যেহেতু জিকে নিয়েই কাজ করি শুধু, তাহলে এই জায়গায় যদি একটু সার্ভিস ভালো না দিতে পারি, কি ছাতার মাথা পরাইতে আসবো। ওকে, তাহলে এতটুকুই কথা। 147 নম্বর সদস্য হিসেবে ভর্তি হতে পেরেছিলাম ভাইয়া। তাহলে ইমন রুল নং হচ্ছে 147, কার রুল নং কত একটু মাথায় রেখো। পেইড ব্যাচে ভাইয়া রুমে আরেক ভাইয়া খালি গায়ে কি করে? তোমার ভাইয়া হচ্ছে কাজ করতেছে, প্রচণ্ড গরম, হ্যাঁ তোমাদের জন্যই কাজ করছে। যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতা যে ও তোমাদের জন্যই কাজ করছে। স্লাইডের আমি কাজটা যে আমরা করতেছি, তোমাদের ভাইয়াটা কে কখন তোমাদের ক্লাসেও আসবে, তোমাদের কি ক্লাস নেবে ভাইয়া হয়তো দেখতে পাবা, এটা একটা টুইস্ট থাকুক। ওকে, আর কোনো কথা বলি না, এত কথা ফিরিস্তি না টেনে তোমরা যা যুক্ত হওয়ার, তোমাদেরকে যেটা বললাম, আর অল্প কিছু সংখ্যক ডিসকাউন্ট পাবা। আর আমি তো বললাম তোমাদের এইচএসসির পর এইচএসসি 24 ব্যাচ 25 ব্যাচ বা সেকেন্ড টাইমার যারাই আছে, তোমাদের নিয়ে একটা সুন্দর ওরিয়েন্টেশন আবার ক্লাস হবে, দিক নির্দেশমূলক ক্লাস হবে। সেটা হতে পারে কোনো একটা ক্যাম্পাসে, একটা অডিটোরিয়ামে। তো তোমাদের সবাই আসবা বিভিন্ন জেলা থেকে, সেখানে তোমাদের জন্য সেশন হবে, কুইজ থাকবে, গিফট থাকবে, অ্যাডমিশনে বিভিন্ন বই গিফট পাবা। সেই জন্য আমি চেষ্টা করছি স্পন্সর নেওয়ার, বা কেউ যদি এরকম স্পন্সর করে থাকবেন বা আগ্রহ থাকে, কেউ যদি দেখে থাকেন যে ওই ইয়াতে, কারণ ওইখানে কিন্তু অনেক ধরনের অ্যাডমিশন স্টুডেন্টরা থাকবে, কারো প্রতিষ্ঠানের বা কিছু, আমাকে জানাতে পারেন, আমার পেজে দেখেন দেওয়া আছে। বাট আমিও আমার জায়গা থেকে অফিসিয়ালি ম্যানেজ করব। তো একটা অনুষ্ঠান হবে তোমাদের নিয়ে, তো অ্যাডমিশনের যাত্রাটা আমাদের চমৎকারভাবে হয়। হ্যাঁ, এখন করলাম না, এইচএসসি সবাই পরে করে চান্স পাওয়ার, আমি চান্স পাওয়ার আগেই তোমাদেরকে মোটিভেটেড করার জন্য এটা করব।
সেখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাওয়া ভালো করা ভাইয়া আপুরা থাকবে, বিসিএস ক্যাডাররা থাকবে, বিভিন্ন ধরনের উচ্চশিক্ষা বিদেশ নিয়েছে এরকম থাকবে, গেস্ট স্পিকার থাকবে। সো তোমাদের অনেক ভালো লাগবে না বলো? যারা পেইড ব্যাচের যুক্ত হবা তারাই কিন্তু ওই সেমিনারটায় বা ওই রয়্যাল ওই সেশনটায় ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবা। সো এতটুকুই কথা। যারা যুক্ত হওয়ার বা যুক্ত হতে জানতে চাও এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তুমি 2 দিন পরে যোগ হবা, 1 সপ্তাহ পরে ভর্তি হবা, 20 দিন পরে ভর্তি হবা, কোনো সমস্যা নাই। তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগটা করে রাখো যাতে করে তোমার জন্য ডিসকাউন্ট রাখতে পারি। এতটুকু মেসেজ করে রাখলে আমি পরে বুঝবো যে এই ছেলেটাকে মেসেজ করে রাখছে, এত টাকা ভর্তি হওয়ার কথা বলেছে। এতটুকুই। ওকে, তাহলে ভালো থেকো। আজকে আর কোনো কথা বলবো না, আমার জন্য দোয়া করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পেইড ব্যাচের ক্লাস আবার কবে জানিয়ে দিব, আর তোমাদের একটা এক্সাম হবে ইনশাল্লাহ, সেটাও কবে জানিয়ে দিব পেইড ব্যাচে। আর আমি ক্লাসের পরপরই এই ক্লাসের সুন্দর স্লাইডগুলো তোমাদের পেইড ব্যাচে দিয়ে দিচ্ছি। যারা যুক্ত হবার আজকে বা কালকের মধ্যে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে, যদি ভাই জানতে চাও, যার কোনো কথা জানতে চাই না, আমি টাকা পাঠায়া লাস্ট ডিজিটটা বলে দিয়ে আমাকে অ্যাড করে দেন, এত ঝামেলা জানতে চাই না। আপনার উপর পুরো দায়িত্ব আমার অ্যাডমিশনের, পুরোটা আপনি দেখবেন, আপনি একদম ঠিকঠাক মতো কমপ্লিট করবেন। এই নাম্বারটা 01737767421 নাম্বারটা একটু নিয়ে রাখো, কাজে লাগতে পারে, স্ক্রিনশট রাখো। এইটাতে তুমি বিকাশে বা নগদে, হ্যাঁ তুমি এইটাতে বিকাশে বা নগদে কি করবা, এটাতে তুমি বিকাশে বা নগদে 1350 টাকা সেন্ড মানি করে, 1350 টাকা স্ক্রিনশট রাখো, 1350 টাকা সেন্ড মানি করে এইটাতেই তুমি বিকাশে বা নগদে 1350 টাকা সেন্ড মানি করে এইটাতে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি লাস্ট ডিজিটটা আমাকে জানায় রাখবা, আমার সাথে কথা বলতে পারবা। ওকে, আজকে ক্লাস এতটুকুই। টিল দেন ভালো থেকো, সবার জন্য অনেক বেশি শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবা, পড়াশোনার মধ্যে থাকো, পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবা, ঘুমাবা, আর লাইফে একটু কুলও থাকবা। ওকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবার জন্য অনেক অনেক বেশি। আর হ্যাঁ, এই পর্যায়ে এসেও যাদের ক্লাসটা একটু ভালো লেগেছে আপনারা একটু পোস্টে কি রিয়েক্ট করে দিতে পারেন না? একটা রিয়েক্ট করে দেন ক্লাসটার মধ্যে, সবাই একটু একটা রিয়েক্ট করে দিয়ে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিন। আর কমেন্টে যারা এখনও লেখেন নাই @highlight, একটু সবাই কষ্ট করে এই @HIGHLIGHT লিখে দেন, আর পোস্টে একটা রিয়েক্ট দিয়ে চলে যান। ক্লিয়ার? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবার প্রতি অনেক বেশি ভালোবাসা। টাটা, গুড বাই। একটা রিয়েক্ট করে তারপর চলে যান। বাই। এই ক্লাসটা আইডিতে শেয়ার করে রাখলে আপনার যে কোনো পরীক্ষার আগে আপনি একবার দেখলে এই ক্লাসটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপনার নিজের সংরক্ষণে থাকলো, শেয়ার করে রাখলে।